আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্ট। ঠিক আছে, সব থেকে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার ফার্মাসিউটিক্যাল জুরিসপ্রুডেন্স। আমাদের এক্সামে এবং এমসিকিউ টাইপের যে কোশ্চেন গুলো আসে বা আমাদের এমনি যে নর্মাল কলেজের এক্সাম হয় সেখানে সব থেকে বেশি কোশ্চেন কিন্তু এই ফার্মাসি অ্যাক্ট এবং ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্ট থেকে সব থেকে বেশি কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে। কথাটা বোঝা গেল? না, প্রথম আমাদের যেটা দেখতে হবে যে হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্ট, এবং এই ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্টটা কবে এসেছিল, কবে আমাদের ইন্ট্রোডিউস কবে করা হয়েছিল। ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্ট ইন্ট্রোডিউস করা হয়েছিল 1940-তে, 1940। আমি অবশ্য জুরিসপ্রুডেন্সের সমস্ত সালগুলোকে একটা পিডিএফ এর আকারে করতে বলেছিলাম, দিয়ে তোদের গ্রুপে সেন্ড করেছি। ঠিক আছে, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমি একের পর এক ধরবো, শিডিউলগুলোকে এবং সালগুলোকে। অত্যন্ত ইম্পর্টেন্ট, আমাদের এইচআরবি হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে যে ভাইবা দিতে হবে সেই ভাইবার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং এগুলো আমাদের এমসিকিউ কোশ্চেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। 1940-তে আমাদের হচ্ছে ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্টটা এসেছিল, এবং ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্ট এন্ড রুলস যদি বলা হয় তাহলে 1945। এইখানে কিন্তু জায়গাটা একটু গন্ডগোল হয়ে যায়। অনেকে বলে যে দাদা ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্টটা এসেছিল 1940-এ, ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্ট এন্ড রুলটা এসেছিল 1945-এ। এই জায়গাটা কিন্তু ভালো করে রাখবি, শুধু অ্যাক্টটা হচ্ছে 40, তখন রুল ঠান্ডা রয়েছিল তখন কিন্তু 1945। এটা যদি আমার নোটের মধ্যে ওখানে লেখা আছে। দেখো আগে গল্পগুলো শুন, ব্যাপারটা কি বলছে। বলছে হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্ট। কি জন্য ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্ট এবং রুলটা চালু করা হয়েছে, তার কারণ একটাই। ধরো আমরা যখন কোন একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি যখন ড্রাগ এবং কসমেটিক প্রিপারেশন গুলো তৈরি করছে, তাদের যে ম্যানুফ্যাকচারিং মানে হচ্ছে তৈরি করা, এবং তারা যে ইম্পোর্ট করছে এক্সপোর্ট করছে, এই যে ব্যাপারগুলো আছে না, তো এইগুলোর ক্ষেত্রে তো 2 নম্বরই হতে পারে। ধরো আমি কোন একটা জায়গায় ম্যানুফ্যাকচারিং লাইসেন্স আছে আমার কাছে, আমি ড্রাগ তৈরি একটা লাইসেন্স পেয়েছি, আমি একটা বড় ইন্ডাস্ট্রি খুলেছি। তো সেই ইন্ডাস্ট্রির মধ্যে যে ড্রাগগুলো তৈরির জন্য আমি লাইসেন্স নিয়েছি, সেগুলো ছাড়াও আমি কিন্তু কি করছি, 2 নম্বরই ব্যবসা শুরু করেছি। অন্য একটা কিছু মানে হিরোইন বা কোকেন এরকম টাইপের কোনো কিছু প্রোডাক্ট তৈরি করছি, বা সেগুলোকে আমি রাতারাতি কি করছি, ইম্পোর্ট করছি, বাইরে পাঠাচ্ছি, বা বাইরে থেকে কোনো কোম্পানির কাছ থেকে আমরা মালপত্র 2 নম্বরই বা চোরা কারবারি কোনো মালপত্র কিন্তু আমরা আসছি, মেডিসিন রিলেটেড যেগুলো আমরা বিভিন্ন ওয়েব সিরিজে দেখেওছি যে মেডিসিন রিলেটেড যে 2 নম্বরই গুলো বেশি হয়। মানে এইগুলো থেকে সব থেকে খারাপ কাজগুলো আমরা দেখতে পাচ্ছি যে যখন আমাদের যে গোয়েন্দা বিভাগ কিন্তু এইগুলো থেকে সব থেকে বেশি হচ্ছে। অর্থাৎ কোন একটা ড্রাগকে ম্যানুফ্যাকচার করতে হবে, সেই ড্রাগটাকে ইম্পোর্ট আছে এক্সপোর্ট আছে, তো এই সমস্ত রিলেটেড ব্যাপারে একটা রেস্ট্রিকশন আনতে হবে আমাদেরকে। এই সমস্ত ব্যাপার কি করতে হবে না, এই সমস্ত ব্যাপারগুলোকে আমাদের রেস্ট্রিকশন করতে হবে। রেস্ট্রিকশন করার জন্য কিন্তু মনে রাখতে হবে যে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে মনে রাখতে হবে যে ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্ট এবং রুলটা এটাই কিন্তু মেন ফান্ডা। যে আমাদের ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্টের যে ব্যাপারটা, দেখো এখানে ওই জন্য বলা আছে একটা কথা, দাঁড়াও দেখে, হ্যাঁ বলছে দেখো আমাদের ড্রাগটাকে আমরা সেল করব, সেল করার ক্ষেত্রে একটা রেস্ট্রিকশন থাকবে। ড্রাগটাকে আমরা ম্যানুফ্যাকচার করব, মানে ড্রাগটা আমরা তৈরি করব, সেক্ষেত্রে একটা রেস্ট্রিকশন থাকবে। ড্রাগটাকে আমরা ইম্পোর্ট এক্সপোর্ট করব, শুধু ড্রাগ না, এক্ষেত্রে ড্রাগ এবং বিভিন্ন রকম কসমেটিক্স যে প্রিপারেশন, শুধু তো ড্রাগ না, এছাড়া বিভিন্ন রকম যে কসমেটিক্স প্রিপারেশন গুলো মার্কেটে দেখতে পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু অর্থাৎ আমরা কোনো কিছু ইম্পোর্ট করব, ম্যানুফ্যাকচার করব, কোনো ডিস্ট্রিবিউশন করব, কিংবা কোনো ড্রাগ বা কসমেটিক্স সেল করব, এইগুলোর একটা মানে কি বলবো, এগুলোতে একটা লিমিটেশন আনতে হবে। বা দেখা যাচ্ছে কেউ কোনো একটা ড্রাগকে ইম্পোর্ট করছে, সে সাবস্ট্যান্ডার্ড কোয়ালিটি, হ্যাঁ স্ট্যান্ডার্ড কোয়ালিটি না, সাবস্ট্যান্ডার্ড কোয়ালিটির ড্রাগকে কিন্তু ইম্পোর্ট করছে। সে একটা সাবস্ট্যান্ডার্ড কোয়ালিটি বা স্পুরিয়াস টাইপের বা জালি, যেটাকে বলে জালি মেডিসিন, সে জালি মেডিসিন ম্যানুফ্যাকচার করছে। বাট একটা লোক সে সাবস্ট্যান্ডার্ড কোয়ালিটি বা স্পুরিয়াস টাইপের সে একটা মেডিসিন বাইরে সেল করছে। তো যাতে এই জিনিসগুলো না হয়, এই জিনিসগুলোকে বন্ধ করার জন্য কিন্তু আমাদের ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্ট এবং রুলটা কিন্তু চালু করা হয়েছে, এদের মধ্যে লিমিটেশন আনার জন্য। বোঝা গেল? সব বোঝা গেল? বুঝতে পারছিস? বুঝতে পারলি? এবার আমাদের কতগুলো ডেফিনেশন পরীক্ষায় পড়ে, 1 নম্বর করে ডেফিনেশন পড়ে, ভালো করে শুনবি। 1 নম্বর করে অনেকে ডেফিনেশন পড়ে, আমরা সেই ডেফিনেশন গুলো খুবই ইম্পর্টেন্ট ডেফিনেশন, কিন্তু পড়বে একদম। এবার তবে এই যে ডেফিনেশন, এই ডেফিনেশন থেকে আমাদেরকে এতগুলো পয়েন্ট লেখার দরকার নেই, আমরা নিজের ইচ্ছা মতো 2টো করে পয়েন্ট দিয়ে দিতে পারি। যেমন নাম্বার, অর্থাৎ যেমন গুড় তেমন তার মিষ্টি হবে, যেমন নাম্বার থাকবে সেরকম বেশি লিখবি। জেনারেলি 1 নম্বর কি 2 নম্বরের বেশি থাকবে না। দেখো কি দেখা যাক, বলছে
হোয়াট ইজ মিসব্র্যান্ডেড ড্রাগ? মিসব্র্যান্ডেড ড্রাগ কাকে বলবো? আমরা মিসব্র্যান্ডেড ড্রাগ কাকে বলবো, এটা 1 নম্বরের কোশ্চেন কিন্তু অনেক সময় আসে। দেখো ভালো করে বোঝো, বলছে ড্রাগ shall be deemed to be the misbranded, কাকে আমরা মিসব্র্যান্ডেড বলে আখ্যা দেবো না? if it is so color coated, powder, polished, damage is concealed, or if it is made to appear of the better। তার মানে ধরো আমাদের ইন্ডিয়ান ফার্মাকোপিয়াতে একটা তো নির্দিষ্ট পার্টিকুলার লিমিটেশন আছে যে না আমরা এই ড্রাগের ক্ষেত্রে এই কালারটা ইউজ করতে পারি, বা এই কালারের রেঞ্জটা কিছু এত পার্সেন্টেজে বা এত কোয়ান্টিটিতে আমাকে ইউজ করতে হবে, এরকম করা আছে। সবকিছু একটা নির্দিষ্ট রুল রেগুলেশন করে ইন্ডিয়ান ফার্মাকোপিয়াতে বলা আছে। কিন্তু দেখা যাচ্ছে যে সেই ইন্ডিয়ান ফার্মাকোপিয়ার নির্দেশ না মেনে আমরা কি করছি, একটা ড্রাগকে ড্রাগের অ্যাট্রাকটিভনেস বাড়ানোর জন্য ড্রাগটাকে এতটা সুন্দর করে কালার করে দিচ্ছি, সবারই চোখ অ্যাট্রাকশন করছে, বাহ ড্রাগটা যদি আমি ভালো করে কালার করে দিলে মানুষের চোখ মানে তাহলে মানুষের তো কি বলবো, যখন একটু বেশ সুন্দর করে ডিপলি কালার করে দিল মানুষ বলে বাহ 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 কি সুন্দর ওষুধ, দেখো কত সুন্দর কালার করা আছে। কিন্তু ওগুলো তো নিয়ম নেই। আমাদের ইন্ডিয়ান ফার্মাকোপিয়াতে একটা লিমিটেশন করা থাকে না, যে এত বেশি পার্সেন্টেজে বেশি কালার করা যাবে না। কিন্তু সে ওইসব রুল রেগুলেশন মানছে না, ড্রাগটাকে খুব সুন্দর করে পালিশ করেছে নিজের ইচ্ছা মতো। হ্যাঁ, সে বুট পালিশ করার মতো ড্রাগটা খুব সুন্দরভাবে কালার করেছে, ড্রাগটাকে সুন্দরভাবে কোটেড করে দিচ্ছে। এমন ভাবে কোটেডটা করেছে যে ড্রাগের অরিজিনাল যে নেচার বা ড্রাগটার মধ্যে যদি কোনো কিছু ড্যামেজ থাকে বা ড্রাগটার মধ্যে কোনো যদি কোয়ান্টিটি কম থাকে, সেটাও কিন্তু কালার কোটেড পলিশটাকে এত চকচকে সুন্দর করে দিয়েছে না, একদম ওর উপর চাপা পড়ে গেছে। আর লোকে ভাবছে বাহ কি সুন্দর, খুব সুন্দর ড্রাগটা, চকচকে ঝকঝকে ড্রাগ দেখো। কিন্তু এরকম তো নিয়ম নেই। অর্থাৎ ইন্ডিয়ান ফার্মাকোপিয়ার নিয়ম না মেনে যারা এইভাবে কোনো একটা ড্রাগকে প্রদর্শন করে, সেটাকে কিন্তু আমরা মিসব্র্যান্ডেড ড্রাগ বলি। অর্থাৎ যে পরিমাণ পলিশ করার কথা, যে পরিমাণ কালার করার কথা, যে পরিমাণ কোটিং করার কথা, তার থেকে একটু ওভার অর্থাৎ এক্সেসিভ কালার করে দেওয়া, এক্সেসিভ পাউডার করে দেওয়া, এক্সেসিভ কোটিং করে দেওয়া, এটাই কিন্তু আমরা কোনোভাবেই ভালো ড্রাগ বলবো না। এটাকে আমরা মিসব্র্যান্ডেড ড্রাগের মধ্যে কিন্তু কম্পেয়ার করবো। নেক্সট, ইফ ইট ইজ নট লেবেল ইন দ্য প্রেসক্রাইব ম্যানার, আমাদের লেবেলিং করার যে একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়মটাও কিন্তু ইন্ডিয়ান ফার্মাকোপিয়াতে আছে। দেখা যাচ্ছে তুমি একটা ড্রাগকে তৈরি করলে, কিন্তু তুমি তার যে প্রপার লেবেল, অর্থাৎ তার ব্যাচ নাম্বার, তার এক্সপায়ারি ডেট, তার ম্যানুফ্যাকচারিং কবে তৈরি হয়েছে, সেই ড্রাগটা কিভাবে একটা ইন্ডিকেশন লেখা যে ড্রাগটা কিভাবে ইউজ করবে, ড্রাগের ডোজটা কত থাকবে, কোন কোম্পানির তৈরি, এই যে একটা প্রেসক্রাইব ম্যানারে যে একটা লেবেল লেখা, সেই লেবেলটা কিন্তু যদি ঠিকভাবে লেখা না হয়, তাহলে কিন্তু তাকে আমরা মিসব্র্যান্ডেড ড্রাগ বলবো। If it is label or contain anything accompanying the drug, be it any statement or design or device which makes any false claim for the drug which are, ঠিক আছে, এটাকে আমরা এই ভাষাটাকে আমরা একটু সাজিয়ে নেবো। কি বলছে, যদি এমন থাকে যে কোনো একটা ড্রাগের কন্টেনার আছে, তার লেবেলের মধ্যে এমন কোনো ওয়ার্ড থাকে বা এমন কোনো সেন্টেন্স থাকে যেটা ড্রাগটার বিরুদ্ধে কোনো ফলস ক্লেম করছে। ধরো তোমার ড্রাগ ঠিক আছে, কিন্তু তুমি লেবেলিংটাকে এমন ভাবে তৈরি করেছো যে তার ড্রাগের বাড়ানোর জন্য, নিজের কোম্পানির সেল বাড়ানোর জন্য, হ্যাঁ, আইপির যে লেবেলিং, সেই আইপি লেবেলিংটাকে তুমি ফলো করছো না। অর্থাৎ ইন্ডিয়ান ফার্মাকোপিয়ার যে বুক অফিসিয়াল, তার লেবেলিংটাকে তুমি ফলো করছো না করে নিজের মতো সুন্দর করে একটা নিজের প্রফিট করার জন্য, সেল করার জন্য একটা আনওয়ান্টেড ওয়ার্ড বা একটা ফলস ক্লেম, ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, একটা ড্রাগ, সেটা গায়ে তুমি লিখে দিলে 100% ওয়ারেন্টি, 100% খুব ভালো কাজ করবে, এরকম করে তুমি একটা এক্সট্রা ওয়ার্ড যোগ করে দিলে। কিন্তু ইন্ডিয়ান ফার্মাকোপিয়া তো কোনো নির্দেশ নেই, কিন্তু তুমি এক্সট্রা অ্যাড যোগ করে দিলে। যদি কোনো ড্রাগের কন্টেনারে কোনো লেবেলের মধ্যে এমন কোনো জিনিস বিয়ার করে যেটা ফলসলি ক্লেম করছে ফলস ড্রাগটার সম্বন্ধে, তখন তো সেই ড্রাগটাকে আমরা মিসব্র্যান্ডেড ড্রাগ বলবো। এই 3টে পয়েন্টের মধ্যে আমরা চাইলে যে কোনো একটা কি 2টো পয়েন্ট আমরা লিখতে পারি, 2টো পয়েন্ট লেখাটা সব থেকে বেটার হবে। নেক্সট হচ্ছে হোয়াট ইজ অ্যাডাল্টারেটেড ড্রাগ। কাকে আমরা ফার্মাকোগনোসিতে অ্যাডাল্টারেশন পড়েছিলাম। অ্যাডাল্টারেশন মানে আমরা জানতাম ভেজাল বাংলাতে। তো এখানে আমি বলছি হোয়াট ইজ অ্যাডাল্টারেটেড ড্রাগ, কাকে আমরা অ্যাডাল্টারেটেড ড্রাগ বলে চিহ্নিত করব। বলছে ইফ ইট কনসিস্ট হোল অর পার্সিয়াল এনি ফিল্টি পার্টিড অর ডিকম্পোজ। এই যে ফিল্টি, পার্টিড, ডিকম্পোজ, এগুলো হচ্ছে বজ্র, অপাচ্য অংশ। এই কথাগুলোর মিনিং হচ্ছে বজ্র, অপাচ্য অংশ, এগুলোকে বলা হয় ড্যামেজ প্রোডাক্ট, ক্ষতিকারক সাবস্টেন্স যেগুলোকে বলা হয় বাংলা মানে। বলছে যদি কোনো একটা কন্টেনার, যে কন্টেনারের মধ্যে আমরা কোনো একটা ড্রাগকে রাখবো, সেই কন্টেনারটা পুরোপুরি কিংবা পার্সিয়ালি যদি কোনো ড্যামেজ বা অপাচ্য সাবস্টেন্স দিয়ে তৈরি হয়, সেখান থেকে কিন্তু আমাদের ড্রাগটা এফেক্ট করতে পারে। ইফ হ্যাড বিন প্রিপেয়ার্ড, প্যাকড অর স্টোর আন্ডার দ্য ইনস্যানিটারি কন্ডিশন, যদি দেখা যায়
যে তুমি কোনো একটা ড্রাগকে প্যাক করছো, স্টোর করছো, হ্যাঁ, কোনো একটা ধরো কোনো একটা কন্টেনারের মধ্যে আমরা কোনো একটা ড্রাগকে প্যাক করছি, সেই জায়গাটা কিন্তু অতি অবশ্যই স্যানিটারি কন্ডিশন মেনটেন করতে হবে, স্টেরাইল কন্ডিশন মেনটেন করতে হবে। যদি দেখা যায় তুমি এমন একটা জায়গায় কোনো একটা ড্রাগকে প্যাক করছো, সেই জায়গাটা ইনস্যানিটারি কন্ডিশন, মানে পরিষ্কার পরিচ্ছন্ন না, তার মধ্যে ক্লিননেস নেই, বা কোনো একটা জায়গায় স্টোর করছো সেটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন না, তখন কিন্তু কি হবে, সেই জায়গায় ইনস্যানিটারি কন্ডিশনে ক্ষেত্রে সেই অনেক কিন্তু ভাইরাস বা জীবাণু বা ক্ষতিকারক সাবস্টেন্স কিন্তু আমাদের কন্টেনারের মধ্যে মিশে যেতে পারে প্যাক করার সময়, যার ফলে সেটা যখন আমরা বডিতে নেবো, সেই ড্রাগটা যখন আমরা খাবো, তখন আমাদের বডিতে কিন্তু হেলথ হ্যাজার্ড তৈরি করতে পারে বা হেলথের উপর একটা হার্মফুল এফেক্ট তৈরি করতে পারে, এটাই কিন্তু বলা হচ্ছে। তারপরে পয়েন্টে একই, দরকার নেই। if it contains a color other than the prescribed which may be used for the coloring purpose only। ধরো কোন একটা ড্রাগকে তৈরি করছে প্যারাসিটামল, প্যারাসিটামলকে তোমাকে বলা আছে যে না তুমি হোয়াইট কালারের করবে, কালারিং এর ক্ষেত্রে বলা আছে যে আইপিতে অর্থাৎ ইন্ডিয়ান ফার্মাকোপিয়াতে হয়তো বলা আছে না প্যারাসিটামলটা তুমি ম্যাক্সিমাম কিন্তু সব থেকে বেস্ট হয়, তুমি এখানে যে কালারটা করবে সেটা হোয়াইট কালারের করো। কিন্তু মামাবাড়ি আবদার, আমার মনে হয় সবাই তো হোয়াইট কালার করছে, আমি না এটা সবুজ কালারে করি বা লাল টকটকে কালারে করে দিই, তাহলে সবারই চোখে পড়বে, তাহলে সবাই বেশি করে ইউজ করতে পারবে, বাহ কি সুন্দর লাল টকটকে ডাক তো। এইটা কিন্তু চলবে না, এটা কিন্তু ওয়ান টাইপস অফ অ্যাডাল্টারেশন বলা হয় বা অ্যাডাল্টারেটেড ডাক বলা হয়। যেটা ইন্ডিয়ান ফার্মাকোপিয়াতে ভালো বলে মনে হয়েছে, যেটা ইন্ডিয়ান ফার্মাকোপিয়ার মধ্যে একদম প্রেসক্রাইব করা আছে যে এই কালারটা আমার চাই, সেই সমস্ত কালারই কিন্তু আমাকে ইউজ করতে হবে। if it contains any harmful or the toxic substance which may render it then injurious to the health, যদি দেখা যাচ্ছে যে কন্টেনারের মধ্যে ড্রাগটা থাকবে সেটা বাই চান্স কোনো টক্সিক বা হার্মফুল সাবস্টেন্স তার মধ্যে থেকে গেল, তাহলে সেটা থেকে কিন্তু আমাদের হেলথের উপর হার্মফুল এফেক্ট তৈরি করতে পারে, তখন সেই ড্রাগটাকে আমরা অ্যাডাল্টারেটেড ড্রাগ বলে আখ্যা দেবো। তাহলে এই পয়েন্টগুলো বা এই কন্ডিশনগুলো যদি থাকে তাহলে তাকে আমরা অ্যাডাল্টারেটেড ড্রাগ বলবো। ওই জন্য যে ডেফিনেশনগুলো আমরা একটু পড়বো, একটু ভালো করে পড়তে হবে যাতে মিসব্র্যান্ডেড ড্রাগ এবং অ্যাডাল্টারেটেড ড্রাগের মধ্যে কিছুটা হলে পার্থক্য তৈরি করে পড়া যায়। সেই পয়েন্টগুলোকে আমরা দু একটা পয়েন্টকে কিন্তু লিখে দেবো। 4টে করে পয়েন্ট আছে, আমাদের 2টো করে পয়েন্ট যে কোনো নিজের ইচ্ছা মতো আমরা দিলেই হবে, তবে সববার প্রথমের পয়েন্টগুলোকে দেওয়ার চেষ্টা করবি, খুব ভালো এগুলো। নেক্সট বলছে হোয়াট ইজ স্পুরিয়াস ড্রাগ। এই 3টে ডেফিনেশন কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। হোয়াট ইজ স্পুরিয়াস ড্রাগ, স্পুরিয়াস ড্রাগ আমরা কাকে বলবো, দেখো বলছে ইম্পোর্ট আন্ডার এ নেম হুইচ বিলংস টু দ্য অ্যানাদার ড্রাগ, তার মানে যে সমস্ত ড্রাগ গুলো এক নামে মার্কেটে পাওয়া যাচ্ছে কিন্তু যখন ইম্পোর্ট হচ্ছে তখন অন্য নামে, খানিকটা হচ্ছে ছদ্মবেশী টাইপের, আমার নাম এক কিন্তু আমি যখন বিদেশ যাচ্ছি তখন নাম চেঞ্জ করে চলে গেলাম, পরচুল পরিয়ে চলে গেলাম। তাহলে একটা ড্রাগকে অরিজিনাল নামের থেকে নামটাকে পরিচয় নকল করে অন্য একটা ড্রাগের নামে যেটা ইম্পোর্ট করা হয়, সেই সমস্ত ড্রাগগুলোকে কিন্তু স্পুরিয়াস ড্রাগের মধ্যে ফেলবো আমরা। and the label or container which bear the name of an individual or company purporting to be the manufacturing of the drug which individual or company does not exist। বলছে ধরো আমি একটা ড্রাগ তৈরি করেছি, তার মধ্যে সুন্দর করে লেবেলিং করেছি, লেবেলিং তো কিনতে পাওয়া যায়, লেবেলিং করে দিলাম এবং সেখানে লিখে দিলাম নিজের মনের মতো একটা কোম্পানি লিখে দিলাম। ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি নিজের ইচ্ছা মতো একটা কোম্পানি লিখে দিলাম কি বা কোনো একটা অভিনেতার নাম দিয়ে বা কোনো একটা বড় সড়ো বানায় কোনো নিজের ইচ্ছা মতো একটা কোম্পানির নাম দিয়ে অমুক প্রাইভেট লিমিটেড বলে লিখে দিলাম, কিন্তু আদেও দেখা যাচ্ছে ওই নামে ওই লেবেলের মধ্যে ওইসব কোম্পানির নাম লিখে একটা ফলস ব্যাজ নাম্বার লিখে এরকম করে কি হচ্ছে ড্রাগটাকে বাইরে ইম্পোর্ট করা হচ্ছে, কিন্তু আদেও যখন যখন ওটাকে কি হলো রিসার্চ করে দেখা যাচ্ছে যে ওই কোম্পানির নামই কোনো অস্তিত্ব নেই, মানে যে কোম্পানির নাম অস্তিত্ব নেই সেই কোম্পানির নামটাকে ইউজ করে কিছু কিছু ড্রাগ আছে যেগুলোকে সেল করা হয়, যেগুলোকে ইম্পোর্ট করা হয়, সেই সমস্ত ড্রাগগুলোকে বলা হয় স্পুরিয়াস ড্রাগ। which have been substituted wholly in part another drug or another substance। তার মানে আবার একটা জিনিস কি, ধরো আমাদের আইপি ফর্মুলেশনে কোনো একটা ড্রাগ তৈরি করতে বলা আছে, এবার সেই ড্রাগটা তৈরি করতে গিয়ে দেখা যাচ্ছে যে সেই ড্রাগটা অনেকটা খরচ সাপেক্ষ ব্যাপার, বা সেই ড্রাগের মলিকিউলটা তৈরি করতে অনেকটা খরচ সাপেক্ষ ব্যাপার, বা কোনো কোম্পানি চাইছে যে এই ড্রাগটার নাম করে যদি আমি এই ড্রাগের সাথে কোনো একটা নেশার ড্রাগ মিশিয়ে দিই বা কোনো একটা নেশার ড্রাগের কম্বিনেশনের সাথে মিশিয়ে দিই, তাহলে লোকে জানবে যে আমি প্যারাসিটামল তৈরি করছি,
কিন্তু তার মধ্যে অন্য কোনো ড্রাগের মলিকিউলও মিক্স আছে, এবং মার্কেটে যখন বেরোচ্ছে শুধুমাত্র প্যারাসিটামল নামে বেরোচ্ছে, কিন্তু যখন ওষুধটা খাচ্ছে যারা নেশা করে, যারা নেশা করার পাবলিক বা যারা ড্রাগসের নেশা নেয়, তারা দেখছে ওই ড্রাগ খেলে কিন্তু মানে ওই ওষুধটা খেলে কিন্তু মানে লোকে জানছে প্যারাসিটামল খাচ্ছে, কিন্তু এই প্যারাসিটামলের মধ্যেই কিন্তু এরকম নেশার সাবস্টেন্স মিক্স করানো আছে, যে ওইগুলো কিন্তু ওই ট্যাবলেট গুলো কিন্তু পাচার করা হচ্ছে দেশ বিদেশের মধ্যে। যদি এরকম টাইপের কিছু হয় তো এটাও কিন্তু বলা হবে স্পুরিয়াস ড্রাগ, অর্থাৎ কোনো একটা ড্রাগের সাথে আদার কোনো একটা ড্রাগ অল্প কিছু মেশাতে পারে বা পুরোটাই মিশিয়ে দিলাম কিছু একটা ব্যাপার, একটা পার্টিকুলার কোয়ান্টিটিতে একটা ড্রাগের সাথে অন্য একটা হার্মফুল ড্রাগ সেটাকে মিশিয়ে দিচ্ছি, কিন্তু ড্রাগের নামটা চালাচ্ছি প্রথম ড্রাগ অনুযায়ী, এগুলোই কিন্তু স্পুরিয়াস ড্রাগ বলা হয়। তাহলে আমাদের মিসবান্স ড্রাগ, অ্যাডাল্টেটেড ড্রাগ, স্পুরিয়াস ড্রাগ, যে কোনো দুটো করে পয়েন্ট লিখবি, যথেষ্ট ইম্পর্টেন্ট। বোঝা গেছে কি? কারো বুঝতে সমস্যা হয়েছে? কারো বুঝতে কোনো জায়গায় সমস্যা হয়েছে কি? ঠিক আছে। জুরিসপ্রুডেন্সটাকে সবসময় একটা কথা মনে রাখবি, জুরিসপ্রুডেন্সটাকে গল্পর ছলে পড়তে হবে সব থেকে। গল্পর ছলে যদি না পড়লি একটা বুঝতে পারবি না। এবার আর একটা কথা বলে দিই, এই যে ওয়ার্ড গুলো বইয়েরটার মতো লিখতে হবে এমন তো ব্যাপার না। বইয়ের সেন্টেন্স গুলো দেখবি, যখন দেখবি একই লাইন গুলোকে, জুরিসপ্রুডেন্স একটা বাজে জিনিস কি জানিস তো, মানে একটা ওয়ার্ড সেন্টেন্সে কোনো সিমিলারিটি নেই, উল্টো পাল্টা করে মানে একটা ওয়ার্ডকে বারবার লিখে সে কেমন একটা ওয়ার্ড টাইপের সেন্টেন্স তৈরি করে। আমি তোদেরকে একটা কথা বলেছি, কোনো চাপের কিছু নেই। নিজেরা যদি মনে করিস ওইখান থেকে কিছু বই থেকে কিছু নিলি, বা নিজেরা আমার বাংলাটাকে বুঝে নিজেরা নিজেদের মতো সহজ করে একটা ইংলিশে ওয়ার্ড তৈরি করলি, দিয়ে আমাকে দিয়ে চেক করালি, এরকমও করতে পারিস নিজের সুবিধার জন্য খাতায় লিখে নিয়ে, তাহলে সব থেকে সুবিধা হবে। মানে প্রথমে বইটা পড়বি, আমি যেটা বলছি সেটা বুঝবি আগে, বুঝে যখনই দেখলি না মনে হচ্ছে দাদা ওয়ার্ডটা আমার কেমন কঠিন কঠিন লাগছে, তো সেটাকে আমার বোঝাটাকে উপর বেস করে নিজে একটা সেন্টেন্স সুন্দর করে তৈরি করে দিলে কেউ নাম্বার কাটবে না। আমি নিজের মতো সেন্টেন্স তৈরি করতেই পারি, এমন কোনো বলা নেই যে আমি করতে পারবো না। যখন দেখলি কোন একটা ওয়ার্ড খুব কঠিন মনে হচ্ছে, সেটা আমাকে বললি বা আমাকে জিজ্ঞেস করে, দাদা এটা তাহলে এই সেন্টেন্সটা আমি সাজাইছি দেখো, এরকম ব্যাপার। দেখ আমি যে পেজগুলো পাঠিয়েছি, নেক্সট যে আমরা টপিকটা পড়াবো সেটা হচ্ছে হোয়াট ইজ গভর্নমেন্ট অ্যানালাইজড। আমি এর আগের দিন হালকা পাতলার উপর আলোচনা করেছিলাম যে গভর্নমেন্ট অ্যানালাইজ জিনিসটা কি। আজকে আমরা এর সম্বন্ধে একটু ভালোভাবে জানবো যে গভর্নমেন্ট অ্যানালাইজড কি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, 2 নম্বর আর 3 নম্বরের জন্য কিন্তু রেগুলার পড়ে। আমি যে কোশ্চেন গুলো এখানে লিখাচ্ছি সেই প্রত্যেকটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, আর এগুলোর বাইরে নতুন করে কিচ্ছু করার দরকার নেই। যা বলছি যেভাবে বলছি চুপচাপ করে যা, শুধু পড়ে যা, পরীক্ষার সময় না পারলে আমাকে বলেছে দাদা পড়ায়নি বলে। ঠিক আছে। এবার সে পেজ কিছু আমি পাঠিয়েছি, কেন পেজ পাঠিয়েছি, পিডিএফ এর মধ্যে না অনেক কিছু শর্ট শর্ট করে দিয়েছে, তো এই পেজ থেকে আমি ওই জন্যই কিছু ছবি তুলে রেখেছি, তোকে বলে দেবো। আর যে পয়েন্টগুলো দরকার হবে সেই সব পয়েন্টগুলো মার্ক করে নিবি বা মনে রাখবি বা খাতায় লিখে নিবি, সেই পয়েন্টগুলো বলবি, সবকিছু লেখার দরকার নেই। যে হাতের যে পেজ পাঠিয়েছি তার মধ্যে সববার প্রথমের পেজটা দেখো লেখা আছে যে গভর্নমেন্ট অ্যানালাইজড, দেখতে পাচ্ছি। তাহলে সববার প্রথম আমরা দেখবো পিডিএফটা, তারপর আমরা পেজে আসছি। এই যে বলছে গভর্নমেন্ট অ্যানালাইজড, গভর্নমেন্ট অ্যানালাইজডের যে অ্যাপয়েন্টমেন্ট, গভর্নমেন্ট অ্যানালাইজডের যে অ্যাপয়েন্টমেন্ট, সেই অ্যাপয়েন্টমেন্টটা কত নম্বর সেকশনে হয়। যেহেতু আমরা ল পড়ছি তাহলে প্রত্যেকের কিছু কিছু জায়গায় সেকশন থাকে, যে এত নম্বর সেকশন অনুযায়ী এটা অমুক হয়। আমরা শুনেছি মানে যখন সেই ফাঁসি আদালত ফাদালতে যখন বিচার করা হয়, তো এরকম ঘটনা হচ্ছে যে এরকম এতগুলো যে পয়েন্ট দিয়ে আছে না, আমার এতগুলো পয়েন্ট কিছু দরকার নেই, আমরা এখান থেকে যে কোনো একটা কি দুটো পয়েন্ট তুলে নেবো। যেমন লেখা আছে দেখো, in the relation to the any other and drug or cosmetic, a person appointed under the section 20 of the Drug and Cosmetic Act। বোঝা গেল? তার মানে হচ্ছে এই যে গভর্নমেন্ট অ্যানালাইজড ড্রাগ এবং কসমেটিক, তাহলে গভর্নমেন্ট অ্যানালাইজডের কাজ কি, কে এরা? না সরকার স্বীকৃত একটা অ্যানালাইজড, এদের নিজস্ব একটা কোয়ালিফিকেশন আছে। আমরা দেখে নেবো যে একটা গভর্নমেন্ট অ্যানালাইজড হতে গেলে আমাদের কি কি কোয়ালিফিকেশন মেনটেন করতে হবে দেখছি, এবং তারপরে জানবো যে এই গভর্নমেন্ট অ্যানালাইজডের ফাংশনটা কি। তাহলে আমরা সচরাচর যেটুকু জানি যে গভর্নমেন্ট অ্যানালাইজড কি করে না, ধরো কোনো একটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে বা কোনো একটা মেডিকেল বড় শপে, হোলসেলার হতে পারে, রিটেল সেল হতে পারে, সেক্ষেত্রে আমাদের ড্রাগ ইন্সপেক্টর সাহেব কি করে না ভিজিটে যায়। যদি মনে করে যে এখানে কোনো সাবস্ট্যান্ডার্ড মেডিসিন আছে, তখন সে সেই স্যাম্পেলটাকে নিয়ে সেটাকে একটা প্যাকেটের মধ্যে প্যাক করে কি করবে, ওটা আমাদের যে গভর্নমেন্ট অ্যানালাইজড, সেই গভর্নমেন্ট অ্যানালাইজডের কাছে কিন্তু পাঠিয়ে দেবে। সেবার সেই গভর্নমেন্ট অ্যানালাইজডের কাজ কি না, সে সেই যে মেডিসিন গুলো বা স্যাম্পেল গুলো পাঠালো সেগুলোকে টেস্টিং করবে।
টেস্টিং করার পর তার রিপোর্টটা একদিকে যেমন আমাদের গভর্নমেন্টকে দেবে, স্টেট গভর্নমেন্ট আছে সেখানে সাপ্লাই করবে একটা, আর একটা কিন্তু আমাদের কি করতে হবে না ড্রাগ ইন্সপেক্টর আছে সেই ড্রাগ ইন্সপেক্টরকে সাপ্লাই করবে, এবং তার রিপোর্টের উপর বেস করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। যদি প্রোডাক্টটা সাবস্ট্যান্ডার্ড কোয়ালিটি থাকে, হার্মফুল প্রোডাক্ট থাকে, তার বা 2 নম্বরই প্রোডাক্ট থাকে, তাহলে কিন্তু সে তার বিরুদ্ধে সেই স্যাম্পেলের একটা কপি কিন্তু আমাদের কোর্টে যাবে, যে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আর যদি সব ঠিক থাকে তাহলে ওকে, কোনো ব্যাপার নেই। সেগুলো আমরা ড্রাগ ইন্সপেক্টরের যখন ডিউটি রেসপন্সিবিলিটি আছে একটু পরে পড়ছি। তাহলে এই হচ্ছে মেন ফান্ডা গভর্নমেন্ট অ্যানালাইস্টের। এবার আমরা একটু পড়ে নিই কি ব্যাপারটা লেখা আছে। তো এবার যে অ্যাপয়েন্টমেন্ট করা হচ্ছে তার যে কোনো 2টো সেকশন আমরা ইচ্ছা মতো দিয়ে দাও। প্রথমটা দেখো যে আয়ুর্বেদিক উনানি ড্রাগের ক্ষেত্রে ড্রাগ ইন্সপেক্টর কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করা হচ্ছে আন্ডার দ্য সেকশন 33F সেকশন, এবং নর্মালি আপনি ড্রাগ এবং কসমেটিক প্রোডাক্টের ক্ষেত্রে যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু অ্যাপয়েন্ট করা হচ্ছে আন্ডার দ্য সেকশন 20F। বোঝা গেল? তার মানে আমাদের এই দুটো যে কোনো পয়েন্ট আমরা কত সেকশন অনুযায়ী অ্যাপয়েন্ট করা হচ্ছে, এতগুলো পয়েন্টের মধ্যে যেখানে 2টো পয়েন্ট আমরা লিখবো, ব্যাস। আমাদের কিন্তু ইন্ট্রোডাকশনে আর কিছু লেখার দরকার নেই। এবার আমাদেরকে দেখতে হবে যে একটা গভর্নমেন্ট অ্যানালাইজ তার কোয়ালিফিকেশন কি কি লাগে। দাঁড়া, ওই নর্মাল পেজের মধ্যে মনে হয় আছে, দেখছি। হ্যাঁ, সবাই দেখো যে দাঁড়া 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 কোন পয়েন্টে আছে একটু দেখে নি। এক মিনিট। এই যে আছে, এই যে না, এটা তো লাইসেন্সিং অথরিটি হয়ে গেল রে। পেয়েছি পেজ নম্বর বার কর। সব থেকে লাস্টের পেজটা, আমি যে কাটা কাটা বইয়ের পেজগুলো পাঠিয়েছি সব থেকে লাস্টের পেজে আয়। আমরা এখানে দেখতে পাবো যে একটা গভর্নমেন্ট অ্যানালাইস্টের কোয়ালিফিকেশন কি কি হওয়া উচিত। তাহলে প্রথমে ইন্ট্রোডাকশন আমরা 2টি পয়েন্ট লিখবো, যে কত নম্বর সেকশনে অ্যাপয়েন্ট করা হচ্ছে, ব্যাস। আমার ওখানে গাদা গাদা আর কিছু লেখার দরকার নেই। এরপর আমরা দেখবো, সবাই খুঁজে পেয়েছিস কোয়ালিফিকেশনটা সবাই খুঁজে পেলি? হ্যাঁ, এখানে কোয়ালিফিকেশন আমরা কি লিখবো ভালো করে সবাই দেখো। কোয়ালিফিকেশনে বেশি কিছু লেখার দরকার নাই। বলছে গ্র্যাজুয়েট ইন দ্য মেডিসিন, সায়েন্স, ফার্মাসি আর ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি অফ দ্য রিকগনাইজড। তার মানে একটা পার্সনকে ফার্মাসির ওপরে কিংবা ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রির ওপরে একটা গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে। কথাটা বোঝা গেল? তার মানে আমাদের এখানে বলা আছে, অ্যাকচুয়ালি সোজা কথায় বলতে গেলে বি.ফার্ম থাকতে হবে, ব্যাস। আমাদের সোজা সাপটা কথায় বি.ফার্ম, ব্যাচেলর ফার্মাসি থাকতে হবে, গ্র্যাজুয়েট ডিগ্রি বলছে, এবং একটা রেকগনাইজড বা পিসিআই অ্যাপ্রুভাল বা ইন্ডিয়ান ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত একটা কলেজ ইউনিভার্সিটি থেকে কিন্তু করতে হবে। যেখান থেকে যা খুশি জায়গা থেকে করে নিলাম বা বাইরে থেকে করে চলে এলো, এভাবে কিন্তু হবে না। আর উইথ নট লেস দ্যান 5 years পোস্ট গ্রাজুয়েট এক্সপিরিয়েন্স ইন দ্য টেস্টিং অফ দ্য ড্রাগ। তো মিনিমাম 5 বছরের কম হওয়া চলবে না। কোনো একটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি যেখানে তুমি কেমিস্ট বা অ্যানালাইস্ট হিসেবে কাজ করেছো, তুমি টেস্টিং এর সাথে জড়িত আছো কোনো একটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে, সিবলা, র্যানবক্সি, গ্যালাক্সো, সিকিমের বিভিন্ন রকম কোম্পানিগুলো আছে। তো কোনো একটা কোম্পানিতে যদি তুমি মিনিমাম 5 বছর যদি টেস্টিং পারপাসে অ্যাপয়েন্ট থাকো, বা তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে এবং তোমার যদি বি.ফার্ম ডিগ্রি থাকে, তাহলে কিন্তু তুমি এলিজেবল অ্যাজ এ গভর্নমেন্ট অ্যানালাইস্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে পোস্ট। এবার তাহলে গ্র্যাজুয়েশন থাকলে মিনিমাম 5 বছর ট্রেনিং থাকতে হবে। নেক্সট, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন দ্য মেডিসিন, সায়েন্স, ফার্মাসি, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি অফ দ্য রেকগনাইজড ইউনিভার্সিটি, উইথ নট লেস দ্যান 3 বছর। যখনই তুমি মাস্টার্স করে ফেললে ফার্মাসির ওপর, এম.ফার্ম, তখন তোমার এক্সপিরিয়েন্সের জায়গাটা কমে 3 বছর হয়ে গেল। তাহলে গ্র্যাজুয়েশন করলে 5 বছর, মাস্টার্স করলে 3 বছর কিন্তু মিনিমাম কোন একটা ইন্ডাস্ট্রিতে টেস্টিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। বা নেক্সট বলছে যে অ্যাসোসিয়েটেড ডিপ্লোমা অফ দ্য ইনস্টিটিউশন অফ দ্য কেমিস্ট, ড্রাগ অ্যান্ড ফার্মাসিউটিক্যালস। বলছে বা তুমি এটা একটা কাজ করতে পারো, তোমার গ্র্যাজুয়েশন নেই বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি নেই, কিন্তু তোমাকে এই যে মানে কি বলবো, এই যে তোমার যে টেস্টিং এর ওপর বা মানে অ্যানালাইজ করার উপর বা টেস্টিং করার উপর কেমিস্টের ওপর একটা তোমার কিন্তু একটা ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে, এবং কোন একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে 5 বছর মিনিমাম এক্সপিরিয়েন্স থাকতে হবে তোমাকে। যদি তোমার ডিগ্রি না থাকতে পারে, এম.ফার্ম না থাকতে পারে, বি.ফার্ম না থাকতে পারে, নর্মাল যদি আমরা কেমিস্ট্রি থেকে পড়াশোনা করতে পারি গ্র্যাজুয়েশন, সেক্ষেত্রে হবে। কিংবা আমরা যদি কোনো একটা কেমিস্ট বা তার যদি একটা মোটামুটি আমরা করে থাকি, কোর্স করে থাকি, ডিপ্লোমা কোর্স করে থাকি, সেক্ষেত্রে কিন্তু একটা ইন্ডাস্ট্রিতে 5 বছর কিন্তু আমাকে এক্সপিরিয়েন্স থাকতে হবে।
3 বছর বলেছে 3 বছর বলেছে নাকি? আচ্ছা 3 বছর, মিনিমাম 3 বছর কোনো একটা গভর্নমেন্ট অ্যানালাইস্ট হিসেবে কিন্তু আমাদের কাজ করতে হবে। যাই হোক, থার্ড পয়েন্টটা থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু প্রথম ফার্স্ট এন্ড সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্টে অতটা সেরকমভাবে মানে না, কিন্তু প্রথম এবং সেকেন্ড পয়েন্টটা কিন্তু বেশি গুরুত্ব দেওয়া, প্রায়োরিটি দেওয়া হয় একজন গভর্নমেন্ট অ্যানালাইস্টকে অ্যাপয়েন্ট করার ক্ষেত্রে। তাহলে ব্যাস, এইখানে আমরা কোয়ালিফিকেশনটুকু দেবো। আচ্ছা, এরপর আমরা চলে আসবো কিসে, তাহলে আমরা কোন সেকশনে অ্যাপয়েন্ট হলে দিলাম, কোয়ালিফিকেশনটা দিলাম। এরপর আমরা চলে আসবো যে একটা গভর্নমেন্ট অ্যানালাইস্ট সে কিভাবে, তার ডিউটিটা কি, কাজটা কি। চলে এসো সববার নিচে, আর এত কিচ্ছু লেখার দরকার নাই, সববার নিচে চলে এসো আমাদের ডিউটিস অফ দ্য গভর্নমেন্ট অ্যানালাইস্ট। সেখানে আমরা দেখতে পাচ্ছি কি বলছে, টু অ্যানালাইজ or taste the sample of the drug and cosmetic sent to him by the drug inspector or the other person। তার মানে বলছে আমরা কোন একটা ড্রাগ ইন্সপেক্টর কি করলো না, কোন একটা স্যাম্পেলকে সেন্ড করলো কোন প্যাকেজিং এর করে, এবার গভর্নমেন্ট অ্যানালাইজ কি করবে, সেই স্যাম্পেলটাকে টেস্ট করবে, করে তার রিপোর্টটা পাঠাবে এক কপি ড্রাগ ইন্সপেক্টরকে আর এক কপি ফরওয়ার্ড করবে আমাদের স্টেট গভর্নমেন্টকে। দেখো সেকেন্ড লেখা আছে, টু ফরওয়ার্ড টু দ্য গভর্নমেন্ট the report of the analytical and the research work with a view to the publication of the descriptions of the government। বলে দেওয়া আছে। এবার আমাদেরকে দেখতে হবে, দেখো তাহলে এই হচ্ছে আমাদের, তাহলে গভর্নমেন্ট অ্যানালাইস্ট কত নম্বর সেকশনে অ্যাপয়েন্টেড হলো, গভর্নমেন্ট অ্যানালাইস্ট কোয়ালিফিকেশন কি কি দরকার, এবং গভর্নমেন্ট অ্যানালাইস্টের ডিউটিস এবং রেসপন্সিবিলিটি কি কি থাকে। এই হচ্ছে আমাদের পয়েন্ট। এই পয়েন্টগুলো লিখবো, তাহলে কিন্তু আমাদের গভর্নমেন্ট অ্যানালাইসিসের যে নোট সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আমার আর এত কিছু ডিটেলস বেশি কিছু লেখার দরকার নেই। আচ্ছা, অসুবিধা নাই, হ্যাঁ রেকর্ডিংটা অন করা আছে, কোনো সমস্যা হবে না। ওকে, যে শোন, প্রত্যেকের যে যে জায়গাগুলো অসুবিধা হবে না, আজকে নেটের প্রবলেম হচ্ছে, কালকে একটা ডাউনলোডে বসিয়েছিলাম, মানে তোদের জন্য একটা ভিডিও ডাউনলোডে বসিয়েছিলাম, এবার অনেকটা নেট ইয়ে হয়ে গেছে, তো ওই জন্য নেটটা একটু প্রবলেম হচ্ছে। যাই হোক, ঘটনা হচ্ছে কোন জায়গাটা আটকাচ্ছে একটু দেখে নিবি টাইমিংটা, যে আমার এত টাইমিং পড়ার পর আটকালো, তাহলে সেই সময় যখন রেকর্ডিংটা শুনবি সেই টাইমটা পার্টিকুলার মেনশন করতে পারলি। বুঝা গেল? দেখো দেখো, এরপর হচ্ছে আমরা যেটা দেখতে পাবো যে শুধু কথাগুলো পরেও শুনে নিবি, তাহলে কতটা নোটটা লিখবি না লিখবি তোদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এরপর আমরা গভর্নমেন্ট অ্যানালাইজ গেল, তাহলে এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করবো, যে সব থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস, যে ড্রাগ ইন্সপেক্টর, এটাকে সেরে ফেলি। এটা 100% পরীক্ষায় পড়বে, আমি কিন্তু বলে দিলাম। ড্রাগ ইন্সপেক্টর মানে ড্রাগ ইন্সপেক্টর জিনিসটা কি, কত নম্বর সেকশন অনুযায়ী আমাদের ড্রাগ ইন্সপেক্টর অ্যাপয়েন্ট হয়, একটা ড্রাগ ইন্সপেক্টর হতে গেলে কোয়ালিফিকেশন কি কি লাগে, কোয়ালিফিকেশন গুলো দেখবি ম্যাক্সিমাম সবই যেন একই রকম লাগবে দেখবি, এটাই কিন্তু একটা মনে রাখার সুবিধা হবে। এবং ড্রাগ ইন্সপেক্টর ডিউটিস পাওয়ার কতখানি, কি কি করতে পারে ড্রাগ ইন্সপেক্টর একটা, এবং সব থেকে মেন যেটা পড়ে, ড্রাগ ইন্সপেক্টর পাওয়ারটা 2 নম্বর পড়ে। ঠিক আছে, যে কোনো 4টে পয়েন্ট দিয়ে দিলে আমাদের হয়ে যাবে। কিন্তু ড্রাগ ইন্সপেক্টর সব থেকে মেন যেটা পরীক্ষায় পড়ে, সেটা হলো যে ড্রাগ ইন্সপেক্টর স্যাম্পলিং প্রসিডিওর, মানে কিভাবে ড্রাগ ইন্সপেক্টর একটা মেডিসিন দোকানে আসবে, কিভাবে স্যাম্পলিং প্রসিডিওর করবে, এটা হচ্ছে মেন। এটাকে আমি তোদের কাছে একটা গল্পের আকারে রিপ্রেজেন্ট করব। ঠিক আছে, গল্পের আকারে জিনিসটা মনে রাখবি, তাহলেই কিন্তু সব থেকে ভালো হবে। আর যদি প্রবলেম হয় না, আমি ড্রাগ ইন্সপেক্টরের স্যাম্পলিং প্রসিডিওরটা, কালকে আমি সময় পাইনি, ড্রাগ ইন্সপেক্টরের স্যাম্পলিং প্রসিডিওরটা আমি তোদেরকে লিখে দেবো, এবং সেটা 1-2 দিনের ভিতরে আমি লিখে, আমাকে একটু মনে করে দিস, আমি কমপ্লিট করে দেবো। জাস্ট আজকে শুনে নে, জাস্ট স্যাম্পলিং প্রসিডিওরটা আমাকে লিখে দিতে হবে, যদি মনে হয় যে বুঝতে পারছি না, বা তোদের নিজেদের সুবিধার জন্য আমি থাক থাক করে একটা পর 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 করে লিখে দেবো। বোঝা যাবে? আমি পয়েন্টগুলো বলছি তবু। দেখো, চলে এসো আমাদের নর্মাল পেজে, চলে এসো নর্মাল পেজে, নর্মাল পেজে চলে এসো, ড্রাগ ইন্সপেক্টর জায়গাটা, দাঁড়া দাঁড়া পেজ বলে দিচ্ছি, দাঁড়া। গ্যালারি পেজটা পেলি রে। আচ্ছা, পিডিএফ
পিডিএফ আয় রে, পিডিএফ আয়। পিডিএফ আয়। দেখো এইটা কিন্তু পরীক্ষা পড়ে যে ড্রাগ ইন্সপেক্টর কত নম্বর সেকশন ওয়াইজ অ্যাপয়েন্ট করা ড্রাগ ইন্সপেক্টরকে। দেখো তো সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট বাই দ্য নোটিফিকেশন ইন দ্য অফিসিয়াল গেজেট, এই সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট যেটা নিজস্ব জায়গায় একটা অফিসিয়াল গেজেট এর মধ্যে নোটিফিকেশন দেবে ড্রাগ ইন্সপেক্টর হ্যাভিং প্রেসক্রাইব কোয়ালিফিকেশন আন্ডার দ্য সেকশন। অর্থাৎ একটা ড্রাগ ইন্সপেক্টর অ্যাপয়েন্ট করতে গেলে এক পার্সন টু বি অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ড্রাগ ইন্সপেক্টর শুড হ্যাভ দ্য নো ফিনান্সিয়াল ইন্টারেস্ট। কোন রকম টাকার ওপর লোভ থাকা চলবে না। কোন একটা ড্রাগকে ম্যানুফ্যাকচার করা হচ্ছে, কোন একটা ড্রাগকে সেল করা হচ্ছে, সেক্ষেত্রে ড্রাগ ইন্সপেক্টরের কোন রকম লোভ থাকা চলবে না টাকার ওপর। তবেই কিন্তু সেই পার্সনকে আমরা কোনো ফিনান্সিয়াল ইন্টারেস্ট থাকা চলবে না, তবেই কিন্তু সেই পার্সনকে আমরা ড্রাগ ইন্সপেক্টর বলে অ্যাপয়েন্ট করব। ওই ড্রাগ ইন্সপেক্টর কিন্তু একটা পাবলিক সার্ভেন্ট, এটা মনে রাখতে হবে। এবং ড্রাগ ইন্সপেক্টর অ্যাপয়েন্ট করা কত নম্বর সেকশন? আন্ডার দ্য সেকশন 21 অফ দ্য আইপিসি, অর্থাৎ ইন্ডিয়ান পেনাল কোডের 21 নম্বর সেকশন অনুযায়ী ড্রাগ ইন্সপেক্টর কিন্তু অ্যাপয়েন্ট করা আছে। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবি। এবং ড্রাগ ইন্সপেক্টর যে অ্যাপয়েন্ট করার ব্যাপারটা আছে না, তারা কিন্তু কোনো ফিনান্সিয়াল ইন্টারেস্ট থাকা চলবে না। ড্রাগ আমরা কিন্তু উল্টো কেস দেখা যাচ্ছে, ঘুষ নিয়ে ফুটোফুটি করে দিচ্ছে একবারে। হ্যাঁ, যাই হোক, নিয়মে তো তাই বলা আছে যে সরকারি যারা অফিসার থাকবে এইসবের ক্ষেত্রে রিলেটেড থাকবে, তাদের ক্ষেত্রে কোনো ফিনান্সিয়াল ইন্টারেস্ট থাকা চলবে না। কিন্তু উল্টো দেখছি তার উল্টো কেস হয়। যাই হোক, এটা হচ্ছে আমাদের ড্রাগ ইন্সপেক্টর কত নম্বর সেকশনে অ্যাপয়েন্ট হচ্ছে, আর পাবলিক সার্ভেন্ট বা এই যে কোনো ফিনান্সিয়াল ইন্টারেস্ট থাকবে না, এই ব্যাপারগুলো একটু লিখে দিলি, লিখে ইন্ট্রোডাকশনটা শুরু করলি। নেক্সট এবার যেটা করবি যে হোয়াট ইজ দ্য কোয়ালিফিকেশন অফ দ্য ড্রাগ ইন্সপেক্টর। কি কি কোয়ালিটি লাগবে, কোয়ালিফিকেশন লাগবে আমাদের ড্রাগ ইন্সপেক্টর হওয়ার জন্য? দেখো ডাইরেক্ট আমাদের লিখতে হবে, একবার ডাইরেক্ট পয়েন্টে চলে যাবো, আমরা কোনো এক্সট্রা কিছু লাগবো না। টু বিকাম এ ড্রাগ ইন্সপেক্টর দ্য ফলোইং কোয়ালিফিকেশন টু বি নিডেড। দেখো কি কি লাগবে, একবারে পয়েন্টে চলে যাবি, কোনো কিছু এক্সট্রা কোনো কিছু লেখার দরকার নাই। বলছে নট লেস দ্যান 18 months এক্সপিরিয়েন্স ইন দ্য ম্যানুফ্যাকচার অ্যাট লিস্ট অফ দ্য সাবস্টেন্স স্পেসিফাইড ইন শিডিউল সি। দাদা এখানে শিডিউল সিটা মানে কি? শিডিউল সি এর মধ্যে কিছু কিছু মেন ড্রাগ আছে, অর্থাৎ বায়োলজিক্যাল প্রোডাক্ট গুলো আছে, বিভিন্ন রকম ইনজেক্টেবল প্রিপারেশন গুলো কিছু কিছু আছে। কোয়ালিফিকেশনটা পিডিএফ এর মধ্যে আছে, দেখ কোয়ালিফিকেশন মধ্যে ড্রাগ ইন্সপেক্টর বলে লেখা আছে, পেজ নম্বর 22। হ্যাঁ হ্যাঁ, তো এবার ড্রাগ তাহলে কি বলছে যে শিডিউল সি, এবার আমরা যখন শিডিউল গুলো পড়বো না, তখন শিডিউল সি সম্বন্ধে নলেজ হয়ে যাবে। তো বিভিন্ন রকম বায়োলজিক্যাল প্রোডাক্ট, ইনজেক্টেবল যে প্রিপারেশন, কিছু কিছু মেন মেন ড্রাগ, তো সেই সমস্ত ড্রাগকে ম্যানুফ্যাকচার করা হয় এমন কিছু কিছু মানে ইন্ডাস্ট্রি আছে, সেই ইন্ডাস্ট্রিতে কিন্তু মিনিমাম তোমাকে কাজ অ্যাটলিস্ট কি বলছে 18 মান্থ, নট লেস দ্যান 18 মান্থের কম হওয়া চলবে না, 18 মান্থের বেশি হতে পারে, ঠিক আছে? এরকম কিন্তু কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে। নট লেস দ্যান 18 মান্থ এক্সপিরিয়েন্স ইন দ্য টেস্টিং, বা কোনো একটা শিডিউল সি ড্রাগ যেগুলো আছে ওদেরকে টেস্টিং করা হয়, এরকম কোনো একটা ল্যাবরেটরি আছে বা এরকম কোনো একটা ইন্ডাস্ট্রি আছে, সেখানেও কিন্তু মিনিমাম 18 মান্থস তাদের এক্সপিরিয়েন্স থাকতে হতে পারে। আচ্ছা, নট লেস দ্যান 3 years এক্সপিরিয়েন্স ইন দ্য ইন্সপেকশন অফ দ্য এনি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি স্পেসিফাইড ইন দ্য শিডিউল সি। তার মানে যখন ড্রাগ ইন্সপেক্টর তুমি রিক্রুটমেন্ট হলে তখনই কিন্তু তোমাকে পুরোপুরি দায়িত্ব তুলে দেওয়া হবে না, তখন তোমাকে যে এক্সপিরিয়েন্সটা করানো হবে, যে কোনো একটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি সেখানে ভিজিট করাটা শেখাতে হবে, কিভাবে ইন্সপেকশন করাতে হয়, ইন্সপেকশনের টেকনিক কি, কিভাবে একটা ইন্ডাস্ট্রিতে গিয়ে ইন্সপেকশন টেকনিক কি, ইন্সপেকশনটা কিভাবে করাতে হয়, সেটা কিন্তু তোমাকে শেখানো হবে। মিনিমাম কিন্তু এখানে মিনিমাম 3 বছর সেরকম এক্সপিরিয়েন্স থাকতে হবে, যে না আমি তাকে কোনো ইন্ডাস্ট্রিতে নিয়ে যাওয়া হবে, সিনিয়রদের সাথে তাকে ইন্সপেকশনের প্র্যাকটিস করানো হবে, যে কিভাবে ইন্সপেকশন করতে হয়, কিভাবে রেকর্ড চেক করতে হয়, কিভাবে কি করতে হয়, এরকম এক্সপিরিয়েন্স কিন্তু অবশ্যই থাকতে হবে। বিনা এক্সপিরিয়েন্স পার ছাড়া কিন্তু হ্যাঁ বিনা এক্সপিরিয়েন্স ছাড়া কিন্তু আমাদের তাকে এইভাবে কিন্তু অ্যাপয়েন্ট করা যাবে না। এবং ড্রাগ ইন্সপেক্টর থাকতে গেলে সব থেকে মেন যেটা পয়েন্ট লিখবি, এ গ্র্যাজুয়েট ইন দ্য ফার্মাসি আর ফার্মাসিউটিক্যাল সায়েন্স মেডিসিন উইথ দ্য স্পেশালাইজ ইন দ্য ক্লিনিক্যাল ফার্মাকোলজি মাইক্রোবায়োলজি। মানে কোনো একটা রেকগনাইজড ইউনিভার্সিটিতে ক্লিনিক্যাল ফার্মাকোলজি হলে খুব ভালো হয়। এছাড়া কিন্তু ফার্মাসি আর ফার্মাসিউটিক্যাল সায়েন্স, সেটা ফার্মাকোলজি হতে পারবে, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি হতে পারে, কগনোলজি, মানে যে কোনো ফার্মাসি শাখার ওপর একটা গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে, এবং তার সাথে সাথে এরকম কিন্তু বিভিন্ন এক্সপিরিয়েন্স গুলো থাকতে হবে, তবেই কিন্তু ইউ আর দ্য এলিজিবল ফর দ্য অ্যাজ এ ড্রাগ ইন্সপেক্টর। সরি, বোঝা গেল? এই গেল আমাদের কত নম্বর সেকশন
এবং কি কি কোয়ালিফিকেশন লাগবে ড্রাগ ইন্সপেক্টর হিসেবে অ্যাপয়েন্ট করার জন্য। বোঝা গেল? এবার ঘটনা হচ্ছে, এবার দেখতে পাচ্ছি হোয়াট ইজ দ্য পাওয়ার অফ ড্রাগ ইন্সপেক্টর। আমার ড্রাগ ইন্সপেক্টর কি করতে পারে দেখো, একটা গেজেটেড পোস্ট, তার পাওয়ার কতখানি হতে পারে দেখো। একটা পুলিশের যেমন পাওয়ার থেকে যাকে তাকে যখন তখন তুলে নিয়ে আসা, ড্রাগ ইন্সপেক্টরের পাওয়ারটার কথা একবার দেখবো আমরা, যে কি কি পাওয়ার থাকে একটা ড্রাগ ইন্সপেক্টরের। সেই ছবিটাকে আমি করেছি, নর্মাল পেজে চলে আসে, এটা পিডিএফ এর মধ্যে নেই, বাট এটা 2 নম্বর অনেক সময় পড়ে, আমরা 4-5টা পয়েন্ট ছোট ছোট লিখে নেবো। দাদা নর্মাল পেজে কোন জায়গাটা আছে দেখে নিচ্ছি একটু। দাদা এখানে লেখা নেই নাকি? আমি কি তুলতে ভুলে গেলাম নাকি বলতো? তোর বাবা, দাদা 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 একটু দাদা, 1 মিনিট দাঁড়া, আমি দেখি, তো পাঠাতে হবে, তো ভুলে গেছি, কালকেই তুললাম জিনিসটাকে আমি। দাদা দাদা তুলতে ভুলে গেছি, 1 মিনিট 1 মিনিট 1 মিনিট দাঁড়া, আমি দিয়ে দিচ্ছি। একজনে এবারে ভর্তি হলো বুঝলি, তোদের ওই পলিটেকনিক কলেজে, সঞ্জয়, তোদের পলিটেকনিক কলেজে ভর্তি হলো একজন, ভর্তি হবে, র্যাঙ্ক করেছে ঘন্টায় নাকি জানি না 106 র্যাঙ্ক হয়েছে, 106 র্যাঙ্ক করেছে। আরে টোটাল ইন জেনারেল 106 র্যাঙ্ক করেছে। তোদের যে ইয়েটা হয় না, যে মেরিট বেসটা হয় না, 106 র্যাঙ্ক করেছে ইন জেনারেল। এবার কোন কলেজ পাবে? ওমেন্স চন্দ্রনগর পাবে। আমি সেটাই বলছি, আমাদের পরিচিত একজন এদিকে আছে, তো জিজ্ঞেস করেছিল, নাম্বার ভালোই ছিল, এবার পাবে না পাবে অত তো আমাদের ছিল না। দাদা একটু দাঁড়া, কালকে ভুলে গেছি, এইটা আমি তুলতে 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 মনে হলো তুলেছি, কিন্তু দাদা জাস্ট 1 মিনিট। আচ্ছা, পড়তে একটু একটু ইন্টারেস্ট আসছে হালকা হালকা? এই জুরিসপ্রুডেন্স সাবজেক্টটা খুব কঠিন সাবজেক্ট, তো ইন্টারেস্ট আসছে, মোটামুটি ইন্টারেস্ট আসছে। সেটাই, একটু 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 এলেই হবে ব্যাস। হ্যাঁ একটু একটু এলেই হবে ব্যাস, বেশি না এলেও চলবে, কারণ এই সাবজেক্টটা একটু কঠিন। হ্যাঁ হ্যাঁ, কি বলছিস? তো গল্পের মতো কিন্তু পড়তে হবে, আর আমি তো পয়েন্ট গুলো, না বইয়ের ভাষা লেখার দরকার কি আছে, আমি তো বলে দিচ্ছি, নিজেরা তো ওই বইয়ের সাথে মিলে দিই, মিলিয়ে যদি মনে করি যে না দাদা কঠিন লাগছে, হ্যাঁ কঠিন লাগছে, তাহলে আমি আমার আমার ভাষার মতো একটা সোজা ভাষা নিজে লিখবো, আমাকে দিয়ে চেক করালি যে দাদা দেখো এটা হচ্ছে কিনা। পরিশ্রম করে যাও, খেটে যাও, আমি আমি সবসময় পাশে আছি, আমি তো বলেইছি, একটা বছর খাটবি, তারপর তোকে আর বলবো না যে খাট বলে, তারপরে তোর একটা হায়ার, হ্যাঁ এই যে পাওয়ারটা সেন্ড করলি, বাহ আমি পেয়ে গেছি। হ্যাঁ মানে কিসের, মানে কোনো বই থেকে করলি নাকি এমনি স্ক্রিনশট করে? দাঁড়া তাহলে এদেরকেও সেন্ড করে দিই আমি, পুরো ওপেন, এটাই, এটা আবার ফরম্যাটটা খুলে, হ্যাঁ এই ফরম্যাটটা খুলবে তো। আচ্ছা তুই আমাকে না সৌভিক গ্রুপে সেন্ড করলি, এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বারে, ওই 8116 নাম্বারটা আমাকে সেন্ড করে দে। মানে এই যে তুই যেটা আমাকে পাঠালি না, ওইটা হচ্ছে আমার এই লাস্টে 205 যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার, শুনতে পাচ্ছিস? ওই নাম্বারটা আমাকে সেন্ড করে দে তো।
এখান থেকে আমি ওই গ্রুপটা সেন্ড করতে পারবো না ডাইরেক্ট, ওই গ্রুপটা সেন্ড করতে হবে তো। দেখ কেমন পাওয়ার, ড্রাগ ইন্সপেক্টর পাওয়ার কেমন দেখ শুধু। হ্যাঁ রাখ রাখ, বই আছে আমার। হ্যাঁ তাহলে তোর গ্রুপে পাঠা, একই বই থেকে যেন হয়, হ্যাঁ তাহলে পড়তে সুবিধা হবে। ওই একই বই ফলো আপ করে পড়তে হবে, কিন্তু দুটো ডিফারেন্ট বই করলে কিন্তু হবে না। কুচেকারটা ফলো করলে শুধু কুচেকারটাই ফলো কর, ঠিক আছে? আমার এখানে বই নিয়ে মতলব না, আমাকে দেখতে হবে আমি বুঝতে পারছি কিনা। এই তো পাঠিয়েছে, হ্যাঁ যে কোনো পাঠা, তোদের ওই গ্রুপটা তুই পাঠা। হ্যাঁ দাঁড়া, আমি তো বলেইছি আমি যখন আছি তোদের সিলেবাস শেষ করানোর কোনো চাপ নেই, সব শেষ করে দেবো এবং ভালো করেই শেষ করাবো দেখি। শুধু সিলেবাস না, পুরো একদম ওপেন প্র্যাকটিস করিয়ে পরীক্ষার আগে বসে করিয়ে দেবো, কিন্তু রেগুলার ক্লাস করতে হবে। আমি কারোর দায়িত্ব নিতে পারবো না, ক্লাস করবো না দাদা করিয়ে দাও, এগুলো খুব বাজে, এগুলো আমি একদম মানতে পারি না। পয়সা দিয়ে পড়ছিস তোর একটা গুরুত্ব থাকবে না রে। পয়সা দিয়ে ভাগ্যিস পড়ালাম, বিনা পয়সা পড়া তো ক্লাসই করতিস না অর্ধেক দিন। আচ্ছা এরপর হচ্ছে আমাদের পাওয়ার অফ দ্য ড্রাগ ইন্সপেক্টর। দেখো পেয়েছিস, তোর গ্রুপে সেন্ড করেছি, দীপদের গ্রুপে সেন্ড করলাম। দীপ শুনতে পাচ্ছিস? হ্যাঁ ঠিক আছে, দেখ পাওয়ার, এবার দেখো পাওয়ার, দেখো ড্রাগ ইন্সপেক্টর পাওয়ার কাকে বলে দেখে নে, কেন তোরাও হতে পারিস ড্রাগ ইন্সপেক্টর, বলাতে যায় না পরবর্তীকালে কে কি হয়ে যায়। দেখো কি হতে পারে, দেখো বলছে, দেখো কি করছে, ইন্সপেক্ট করবে এনি প্রেমিসেস। 1 নম্বর পয়েন্ট দেখো, 1 নম্বর এর পয়েন্ট আমরা দেখছি, এনি প্রেমিসেস wherein any drug or cosmetics in being manufactured and also be inspected the means employee for the standardization। কোন একটা জায়গায় যেখানে কোনো ড্রাগ এবং কসমেটিক প্রিপারেশন তৈরি করছে একটা বড় ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, বোঝা গেল? যেখানে তোর আর আমার মতো নর্মাল পাবলিককে ঢুকতে গেলে 14টা মানে কি পারমিশন নিতে হয়, কিন্তু ড্রাগ ইন্সপেক্টর যদি একবার যায় তার জন্য পুরোপুরি রাস্তা খোলা। যখন কিন্তু যে কোনো জায়গায় যে কোনো টেস্টিং ল্যাবরেটরিতে বড়সড় ইন্ডাস্ট্রিতেও কিন্তু সে কিন্তু যেয়ে ঢুকতে পারে, যে কোনো সময় টেস্টিং সে দেখতে পারে যে আদৌ টেস্টিংটা ঠিক করে হচ্ছে কিনা, স্ট্যান্ডার্ডই মেনটেন করছে কিনা, যেখানে র ম্যাটেরিয়াল গুলো আছে সেগুলো ঠিকঠাক জায়গা কিনা, পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন হচ্ছে কিনা, সে কিন্তু যে কোনো সময় এনি মুভমেন্টে কিন্তু কোনো ফার্মাসিতে কোনো পারমিশন ছাড়া ঢুকতে পারে। এই ক্ষমতা কিন্তু ড্রাগ ইন্সপেক্টর আছে। 2 নম্বর, any premises wherein any drug or cosmetics is being sold, stock or exhibited open for sale or distribution। বোঝা গেল? দেখা যাচ্ছে যে কোনো একটা ইন্ডাস্ট্রি সেখানে কোনো একটা ড্রাগ ম্যানুফ্যাকচার করা হচ্ছে বা কসমেটিক্স প্রিপারেশন তৈরি করা হচ্ছে, যেটা আমাদের বাইরে শুট করা হবে, মার্কেটিং করা হবে বলে রেডি করা হচ্ছে। সেই সিচুয়েশনে কিন্তু ড্রাগ ইন্সপেক্টর মনে করলে কিন্তু সঙ্গে সঙ্গে সেখানে অ্যাটাক করতে পারে যে না, আমি আমার মনে হচ্ছে আমি দেখবো আদৌ প্রপারলি সেল করা হচ্ছে কিনা, ঠিকঠাক ড্রাগ গুলো সেল করা হচ্ছে কিনা। টেস্টিং স্যাম্পলের ক্ষেত্রে কি বলছে দেখো, হ্যাঁ টেস্টিং স্যাম্পলের ক্ষেত্রে বলছে ওখান থেকে একটা দুটো পয়েন্ট দিয়ে দিলে, আচ্ছা এইগুলো আর দেওয়ার দরকার নেই, বুঝলি? এইখানে পয়েন্টটা দেওয়ার দরকার না, পয়েন্ট করবি এই যে এই জায়গাটা 4 নম্বর পয়েন্টে চলাই, ওখান থেকে 2 নম্বর দুটো পয়েন্ট দিলি, 4 নম্বর পয়েন্টে চলাই, এন্টার অ্যান্ড সার্চ at all reasonable times any place premises in which he has been reason to believe that an offense is being committed। an offense is being committed মানে যদি ড্রাগ ইন্সপেক্টর সন্দেহ হয় যে ওই জায়গায় মনে হচ্ছে কোনো একটা গড়বড় চলছে, ওই জায়গায় মনে হচ্ছে 2 নম্বরই কারবার চলছে, ওই জায়গায় মনে হচ্ছে ওষুধ দিয়ে চোরা কারবারি চলছে, হ্যাঁ যদি ড্রাগ ইন্সপেক্টর সন্দেহ করে, যদি নাও হয়, যদি তার মনের মধ্যে সন্দেহ হয়, তা কিন্তু ইমিডিয়েট সে কিন্তু সে জায়গায় সার্চ করতে পারে, কারোর পারমিশন ছাড়াই কিন্তু সে জায়গায় সার্চ করতে পারে। স্টপ অ্যান্ড সার্চ এনি ভেহিকলস or other convenience which has been reason to be believed used for the carrying any। রাস্তা দিয়ে কোনো একটা ট্রাক যাচ্ছে, কোনো একটা লরি যাচ্ছে, তার মধ্যে ওষুধপত্র বোঝাই করে যাচ্ছে, ড্রাগ ইন্সপেক্টর যদি মনে করে আমার সন্দেহ হচ্ছে এই গাড়িটার মধ্যে কোনো রকম হেরোইন পাচার হচ্ছে বা কোনো 2 নম্বরই ওষুধ পাচার হচ্ছে, যদি মনে করে সে কিন্তু সঙ্গে সঙ্গে যে কোনো জায়গায় যে কোনো সিচুয়েশনে ওই গাড়িটাকে দাঁড় করিয়ে কিন্তু সার্চ করতে পারে। তাহলে কি ড্রাগ ইন্সপেক্টর পাওয়ার দেখতে পাচ্ছিস? একটা পুলিশের হাই লেভেলের পুলিশের যতটা পাওয়ার থাকে, ড্রাগ ইন্সপেক্টর কিন্তু সে সেম, ভাবার কোনো কারণ নেই। পুলিশ ইন্সপেক্টর যেমন সে যেমন বিভিন্ন মানুষের কেসগুলো দেখে, ড্রাগ ইন্সপেক্টর মেডিসিন রিলেটেড সমস্ত কিছু পাওয়ার কিন্তু তার মধ্যে আছে।
মানে আমাদের সিআইডি অর্থাৎ ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের থেকে কোনো অংশে কম কিন্তু না। ওরা মানুষকে ধরছে, ওরা যে কোনো ধরতে পারে, এরা কিন্তু শুধুমাত্র ড্রাগ বা মেডিসিন রিলেটেড কোনো কিছু ধরার জন্য অফিসার কিন্তু এরা, সেই পাওয়ার কিন্তু এদের আছে। তাহলে যে কোনো 4টে পয়েন্ট আমরা এখান থেকে দিয়ে দিলাম, আর ফালতু আমার কোনো কিছু এক্সট্রা হাজানোর দরকার নেই। মেন জায়গাগুলো আমরা দেখলাম, ওই একই জিনিসগুলোকে বারবার রিপিট করে লেখা আছে। আর একটা পয়েন্ট দিতে পারো 7 নম্বর পয়েন্ট, এক্সামাইন এনি রেকর্ড রেজিস্টার্ড ডকুমেন্টস মেটেরিয়াল অবজেক্ট যেটা মেনটেন করা হচ্ছে। ধরো আমি একটা কথা বলছি, তোমার দোকানে গেল, কোন একটা মেডিকেল বড় শপে গেল, সেখানে গিয়ে কিন্তু ড্রাগ ইন্সপেক্টর যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে তোমার যে রেকর্ড বা রেজিস্টার মেনটেন করছো কিনা সেটা কিন্তু চেক করতে পারে। এবং সেই রেজিস্টার যদি কোনো গন্ডগোল থাকে, রেজিস্টার মেনটেন যদি ঠিকঠাক না থাকে, তুমি যদি সঠিক পরিমাণে কোনো ড্রাগের রেজিস্টার মেনটেন না করো, ড্রাগ ইন্সপেক্টর যদি মনে করে কোনো একটা দোকানকে অর্থাৎ মেডিকেল শপকে সিজ পর্যন্ত করে দিতে পারে, কারো ক্ষমতা নেই। শুধু মেডিকেল শপ না, একটা বড় সড়ো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি না 6 মাসের জন্য সিজ করে দিয়েছিল সিবলার মতো কোম্পানিকে, প্রোডাক্ট গন্ডগোল হওয়ার কারণের জন্য। 6 মাসের জন্য একটা বড় সড়ো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিকে সিজ করে দেওয়ার মতো ক্ষমতা রাখে ড্রাগ ইন্সপেক্টর। বুঝে গেল? এটা কিন্তু মনে রাখতে হবে। এগুলো আমরা টুকটাক করে ড্রাগ ইন্সপেক্টরের পাওয়ার পড়লাম। এবার ড্রাগ ইন্সপেক্টর যে স্যাম্পলিং প্রসিডিওর, ওটা কিন্তু আমি নিজে খাতায় লিখে নোটটা দিয়ে দেবো, বইয়ের মধ্যে হেজানো আছে। তো আমি গল্পটা আগে একটু বলে নিই যে কিভাবে ড্রাগ ইন্সপেক্টর যায়, কিভাবে স্যাম্পলিং প্রসিডিওর করে। আমার মুখের গল্পটা কিন্তু তারা ভালো করে শোনাবে। আমি এর নোটটা আমি নিজে লিখে দিয়ে দেবো, আজকালের মধ্যে আমি দিয়ে দেবো, আগে শুনে নে। যেটা পরে 4 নম্বরের, যে স্যাম্পলিং প্রসিডিওরের ক্ষেত্রে ড্রাগ ইন্সপেক্টরের ভূমিকা কি, কিভাবে স্যাম্পলিং প্রসিডিওরটা করে। দেখো, ফার্স্টে গল্প শোনো। সববার প্রথমে কি করবে, ড্রাগ ইন্সপেক্টর আমাদের কোনো একটা মেডিসিন দোকানে গেল, ধরো আমি একটা মেডিকেল শপের ক্ষেত্রেই ধরছি, গেল, সেখানে গিয়ে যখনই ড্রাগ ইন্সপেক্টর কোনো একটা মেডিকেল শপের মধ্যে গেল, তখন সঙ্গে সঙ্গে ড্রাগ ইন্সপেক্টর কি করলো জানিস, একটা ফর্ম মেডিকেল শপের যে মালিকটাকে ধরিয়ে দিল। সেই ফর্মটা কত নম্বর ফর্ম, সেই ফর্মটা কত নম্বর ফর্ম দাদা, সেই ফর্মটা সাহায্য তো লাগবে, মনে হয় 16 নম্বর ফর্ম মনে আছে, কিন্তু এই 16, 17 গুলিয়ে যায়, বুঝতে পারলি। 1 মিনিট, 1 মিনিট দাঁড়া। হ্যাঁ, প্রথমে গিয়ে কি করে একটা ফর্ম দেখাবে, সেই ফর্মটা হচ্ছে 17 নম্বর ফর্ম। ঠিক আছে, 17 নম্বর ফর্মটা ড্রাগ ইন্সপেক্টর গিয়ে দোকানদারকে ধরিয়ে দিল। তখন ড্রাগ ইন্সপেক্টর বুঝে গেল যে আমার দোকানে এসছে স্যাম্পলিং প্রসিডিওর করতে বা চেক করতে এসছে, চেকিং করতে স্যাম্পল। সঙ্গে সঙ্গে ড্রাগ ইন্সপেক্টর কি করলো, তার কথা মতো, ড্রাগ ইন্সপেক্টরের কথা মতো কোনো স্যাম্পল, কোনো মেডিসিন দিল ড্রাগ ইন্সপেক্টরকে। এবার ঘটনা হচ্ছে, ধরো তুমি যে ড্রাগ ইন্সপেক্টর কোনো স্যাম্পল বা মেডিসিন টেস্টিং এর জন্য দিচ্ছ, তার তো একটা খরচ আছে। যে দোকানদার কিনেছে সে তো পয়সা দিয়ে কিনেছে, সরকারি তো একটা রুল রেগুলেশন আছে, তুমি তার কাছ থেকে তো বিনা পয়সায় নিতে পারো না। এবার যখন এবার দোকানদার ড্রাগ ইন্সপেক্টর বলবে কি ব্যাপার, কত প্রাইস, মানে বাজারের যে ড্রাগটার প্রাইস চলছে সেই প্রাইস কিন্তু ড্রাগ ইন্সপেক্টরকে হিসেব মতো দোকানদারকে দেওয়া উচিত, বিকজ যেহেতু সে পয়সা দিয়ে ড্রাগটা কিনেছে, এটা সরকারি রুল। কিন্তু এই যে দোকানদার কি সেটা নিতে পারে? দোকানদার তখন বলবে না না স্যার, থাক 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 থাক, আপনাকে স্যার পয়সা দিতে হবে, এটা কোনো হয়? এ কি বলছেন স্যার, থাক স্যার থাক, না না স্যার কোনো পয়সা লাগবে না, এরকম করে একটু বলে দিল। এবার ড্রাগ ইন্সপেক্টর তো সরকারি সার্ভেন্ট, সে কি করলো, সে বলছে ঠিক আছে, তুমি যে বলছো স্যার নিতে পারবো না, পরে তো আমাকে ফাঁসিয়ে দিতে পারো, তাই তুমি নাও না নাও, ভালোবাসার খাতিরে তুমি নাই নিতে পারো, তুমি এক কাজ করো, একটা ফর্মের মধ্যে সাইন করো। সেই ফর্ম নাম্বারটা কত, সেই ফর্ম নাম্বারটা হচ্ছে 16 নম্বর এ। সেই 16 নম্বর এ ফর্মের মধ্যে সাইন করে তুমি কি সাইন করতে হবে না, আমি পয়সা দিতে চেয়েছিলাম, তোমার কাছ থেকে যে স্যাম্পলটা নিচ্ছি, তুমি সেটা নিতে রিফিউজ করেছো, তুমি নিজের ইচ্ছায় রিফিউজ করেছো নিতে, সেটা তুমি 16 নম্বর ফর্মে সাইন করে দাও, তাহলে কিন্তু তার প্রমাণ থাকবে। বুঝা গেল? এবার ওই ড্রাগ না 17 নম্বর ফর্মটা দেবে, 16 নম্বর ফর্মটা হচ্ছে রিফিউজ করার ফর্মটা থাকবে, 16 নম্বর এ। এবার ঘটনা হচ্ছে কি হবে, ড্রাগ ইন্সপেক্টর সেই স্যাম্পলটাকে যদি আমার রিটেল সেল হয়, মানে ধরো রিটেল সেল যদি দোকান হয়, সেটাকে 4টে ভাগে ভাগ করবে। আর যদি কোনো বড় সড়ো ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি হয়, সেক্ষেত্রে 3টে পার্টে ভাগ করবে। তো যতটা পরিমাণ স্যাম্পল নিল, ওটাকে 3টে কিংবা 4টে পার্টে ভাগ করে নিল। আমরা যদি রিটেল সেলের ক্ষেত্রে দেখি, তাহলে 4টে পার্টে ভাগ করে নেবে। তাহলে ধরো 4টে পার্ট কেন,
এই 4টে পার্ট, একটা পার্ট যাবে আমাদের যে গভর্নমেন্ট অ্যানালাইজড তার কাছে টেস্টিং এর জন্য যাবে। একটা পার্ট কোথায় থাকবে, যে দোকানদার তাকে দিয়ে দেবে। আর একটা থাকবে, আর একটা ড্রাগ ইন্সপেক্টর নিয়ে নেবে। আর একটা থাকবে কোর্টের জন্য, যদি দেখা যায় স্যাম্পেলের গন্ডগোল কোনো কিছু আছে, সাবস্ট্যান্ডার্ড কোয়ালিটি স্যাম্পেল, তখন সেই জিনিসটাকে কি করা হবে, কোর্টে পাঠানো হবে। কথা বোঝা গেল? সেই জিনিসটা কি হবে, কোর্টে পাঠানো হবে। আর একটা ওয়ারেন্টি হিসেবে ড্রাগ ইন্সপেক্টর নিজের কাছে আর একটা স্যাম্পেল কিন্তু রেখে দেবে। এই হলো 4টে পার্ট। এখন এই স্যাম্পেলগুলো যেগুলো পাঠাবে সেগুলোতে অবশ্যই কিন্তু যে দোকানদার তার সিল স্ট্যাম্প থাকতে হবে। তার সাথে সাথে যে ড্রাগ ইন্সপেক্টর ভিজিট করতে গেছে স্যাম্পেলিংটাকে, তার সাইন কিন্তু থাকতে হবে। স্যাম্পেলের গায়ে ড্রাগ ইন্সপেক্টরের সাইন থাকবে, দোকানদারের সিল থাকবে, সাইন থাকবে। কথাটা বোঝা গেল? এই যে একটা পার্ট, যে ড্রাগ ইন্সপেক্টর, এই যে আমাদের গভর্নমেন্ট অ্যানালাইজড, এই যে গভর্নমেন্ট অ্যানালাইজডের কাছে পাঠাচ্ছে একটা পার্ট, ঠিক আছে, একটা পার্ট যে মানে গভর্নমেন্ট অ্যানালাইজডের কাছে আমাদের ড্রাগ ইন্সপেক্টর পাঠাচ্ছে, সেটা কিন্তু মনে রাখতে হবে একটা ট্রিপ্লিকেট ফর্ম, অর্থাৎ মানে ওই যে স্যাম্পেলের ওপরে একটা ফর্মকে ছড়িয়ে দিতে হবে, একটা ফর্মকে জড়িয়ে দিতে হবে। ফর্মটা শায়দ মনে নেই, যতটা সম্ভব মনে হয় 18 নম্বর ফর্ম, আমি চেক করে বলে দেবো। সে 18 নম্বর ফর্মটাকে ওই স্যাম্পেলের উপরে মুড়তে হবে, মুড়ে একটা মেমোরেন্ডামের মতো করতে হবে। মেমোরেন্ডামের মতো করে মুড়ে ওটাকে কি করতে হবে, আমাদের যে মানে গভর্নমেন্ট অ্যানালাইজড, সেই গভর্নমেন্ট অ্যানালাইজডকে পাঠাতে হবে। এবার গভর্নমেন্ট অ্যানালাইজড টেস্ট করলো, করে যদি দেখা যায় স্ট্যান্ডার্ড কোয়ালিটি, সেটা ইনফর্ম করবে ড্রাগ ইন্সপেক্টর বা আমাদের যে স্টেট গভর্নমেন্ট, ওখানে ইনফর্ম করে দিল না যে আপনার রিপোর্টটা ওকে আছে, স্ট্যান্ডার্ড কোয়ালিটি আছে, কোনো সমস্যা নেই, গেল। এবার যদি রিপোর্টটা সাবস্ট্যান্ডার্ড কোয়ালিটি হয়, তাহলে কিন্তু সেই জিনিসটা কি হবে না, সেই জিনিসটাকে কি করা হবে, সাবস্ট্যান্ডার্ড কোয়ালিটি হলে সেই জিনিসটাকে আমাদের কোর্টে চালান করবে, কোর্টে চালান করবে। এবার কোর্টে ড্রাগ ইন্সপেক্টরকে প্রেজেন্ট থাকতে হবে, এবং যে দোকানদার আছে তাকেও কিন্তু প্রেজেন্ট থাকতে হবে। বোঝা গেল? যে দোকানদার আছে তাকেও কিন্তু প্রেজেন্ট থাকতে হবে। দিয়ে এবার কোর্টের মধ্যে বিচার হবে, বিচারের যে আইন, কোর্ট এবার শাস্তিমূলক ব্যবস্থা নেবে। এবার ড্রাগ ইন্সপেক্টর দ্বারা প্রমাণ করলো যে না, তোমার এই প্রোডাক্টটা সাবস্ট্যান্ডার্ড কোয়ালিটি, বা গভর্নমেন্ট অ্যানালাইজ চেক করলো সরকারি দ্বারা যে না, সাবস্ট্যান্ডার্ড কোয়ালিটি 2 নম্বরই মাল আছে, স্যাম্পেল ভালো নেই। এবার দোকানদার যদি মনে করে 28 দিনের মধ্যে তা চ্যালেঞ্জ করতে পারে, মানে দোকানদার যদি মনে করে পয়সা দিয়ে কোনো গভর্নমেন্ট অ্যানালাইজড বা কোনো জায়গায় স্যাম্পলিং প্রসিডিউর চেক করে কোর্টে প্রমাণ করব যে না, সরকার স্বীকৃত যে গভর্নমেন্ট অ্যানালাইজ সে ভুল টেস্ট করেছে, ড্রাগ ইন্সপেক্টর ভুল স্যাম্পলিং পাঠিয়েছে, এইভাবে কিন্তু তারা চ্যালেঞ্জ করতে পারে ড্রাগ ইন্সপেক্টরের সাথে, সেই ক্ষমতা কিন্তু আছে। বাট যাই হোক, আলটিমেট যদি তোমার সাবস্ট্যান্ডার্ড কোয়ালিটি হয়, তা কিন্তু সেটা ফেরত যাবে কোথায়, সেটা কিন্তু একবার ডাইরেক্ট কোর্টে যাবে, কোর্টে কিন্তু বিচার হবে, এবং লাস্ট কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ, এবার কোর্টে যখন যাবে তখন দোকানদার শাস্তি পাবে, কে তোকে বললো? কোর্টে যখন যাবে তখন কোন কোম্পানির ওষুধ, সেই কোম্পানির কোন কোম্পানি ডিস্ট্রিবিউটার দিয়ে গেছে, কোন কোম্পানি থেকে ওষুধপত্র নেয়, তাই সেই কোম্পানির নামটা এলো। এবং সেই যে কোম্পানির নামটা এলো, সেই কোম্পানি আবার যে মানে চেয়ারম্যান থাকবে তাকে ডাকবে, ডাইরেক্টরকে ডাকবে, এবং সেইখানে তাদের বিরুদ্ধে আবার কেস হবে, কোম্পানি এগেনস্টে কেস হবে। দোকানদার তো ফাঁসলোই, তার সাথে সাথে কোম্পানি ফাঁসবে। এবার ফাঁসলো, ফাঁসার ফলে কি হবে, এবার কোম্পানি সিজ করে দেবে কয়েক মাসের জন্য বা 1 বছরের জন্য, বা কোম্পানির একটা ফাইন জারব করা হবে যে আপনি এত লাখ টাকা বা এত টাকা ফাইন করতে হবে, এরকম ব্যাপার করতে পারে। সেটা কোর্ট তার বিভিন্ন রকম রুল রেগুলেশন অনুযায়ী কিন্তু করবে। এবার কোম্পানি দেখবে যে কত নম্বর ব্যাচটা এই মালগুলো তৈরি করেছিল, কোম্পানির কাছে সমস্ত রেকর্ড আছে, যত নম্বর ব্যাচের ছেলেরা এই মালগুলো তৈরি করেছিল ভুলভাল, সেই সমস্ত ব্যাচের ছেলেদেরকে সব করে সাসপেন্ড করবে। বুঝা গেল? এরকম পরপর স্টেপ বাই স্টেপ হয়ে যাবে আর কি, একটা কথা বলতে গেলে। তো কোয়ালিটি কন্ট্রোল পাস করে আসে, কিন্তু ওটাই তো ঘাবলা, সবসময় তো কোয়ালিটি কন্ট্রোল পাস করে এলেও গন্ডগোল হয়। তো তাহলে যারা করছে তারা ভুলভাল কোয়ালিটি কন্ট্রোল টেস্ট করেছে, বা যারা আমাদের কি বলে, যারা বানিয়েছে তারা স্যাম্পল বানিয়েছে, তো সবকটাকে সিজ করবে, তখন সাসপেন্ড করবে পুরো ব্যাচটাকে।
তো হলে সেটা হচ্ছে আমাদের যে দোকানদার কাছে ব্যাগ যাবে। এখানে প্রবলেম তো কিছু নাই, ড্রাগ ইন্সপেক্টর স্যাম্পল এন্ড প্রসিডিওর টেস্ট করতেই পারে, সে তো যথেষ্ট টাকা দিচ্ছে তাকে, স্যাম্পল যে তার কাছ থেকে নিচ্ছে সে তো টাকা দিচ্ছে। এখন ড্রাগ ইন্সপেক্টর কাছে টাকা নেবে না, সেটা তাদের মর্জি, সে স্যাম্পল টেস্ট করাটাই তার কাজ, চেক করতেই পারে। ব্যাগ যাবে, ইনফর্ম চলে যাবে, কোর্টে যাবে না, তাকে বলে দেবে না ঠিক আছে। এখন কত কত স্যাম্পল টেস্ট হয় বলতো এরকম? করতে পারে দোকানদার, দোকানদার করতে পারে, কিন্তু হ্যারাসমেন্ট কেস কেন করবে? ওইভাবে তো হ্যারাসমেন্টের কেস করবে না, কোর্টে যাওয়ার আগে তো টেস্ট হবে। এত ক্ষমতা ড্রাগ ইন্সপেক্টর এগেনস্টে হ্যারাসমেন্টের কেস করে দেবে? আরে ড্রাগ ইন্সপেক্টরের কাজটাই তো ওটা, সেই ইচ্ছা করলে টেস্ট করবে না? তুমি দোকান খুলে বসে আছো মানে কি তুমি রাজা? আমি টেস্ট করতেই পারি, পাওয়ার আছে, ঠিকঠাক বা ভুল থাক আমি টেস্ট। আরে ওর কাজটাই তো ওটা, ভিজিট করা, দোকানদারকে চেক করা, ওর কাজটাই তো ওটা। ড্রাগ ইন্সপেক্টর যখন দোকানে যায় না, সবারই শুকিয়ে যায়, বুঝতে পারলে? কেউ তো ওইরকম কথা বলা দূরের কথা, সব ভয় পেয়ে যায়। আসুন স্যার, আসুন স্যার, বসুন স্যার, যা সমস্ত খাবার দাবার সব আনবে, উল্টে আবার 1000-2000 টাকা পকেটে গুঁজে দেবে, বুঝলে? ওরকম 5টা-7টা দোকানে গেলেই তো 10-15 হাজার টাকা কামাই হয়ে গেল। আবার একটা গড়বড়ে কেস যদি থাকে ওখানে 3-4-5 হাজার টাকা, 10 হাজার টাকা কামাই হলো, বোঝা গেল? ওগুলো কেউ সাহস পায় ওরকম করে কোনোদিন? যাই হোক, আচ্ছা এরপর হচ্ছে আমাদের যেটা দেখতে হয়, হ্যাঁ বল। তার এফেক্ট তো পড়বেই, যা লাইসেন্সে চলছে তার তো এফেক্ট পড়বেই। ওই জন্যই তোদেরকে আমি একটা কথা কেন বারবার বলি, যে তোরা কি করিস বলতো? কেউ একজন বলে দিল হুট করে 7,000 টাকা করে দেবো, 8,000 টাকা করে দেবো রেজিস্ট্রেশন, তোরা কি করলে দুমদাম করে দিয়ে দিবি। অত্যন্ত চেনা পরিচিত লোক, ভদ্র নম্র লোক, তাকে 2-5 হাজার টাকা কমে দিবি, কোনো অসুবিধা নেই, তবু সেফটি থাকবি। তোর নিজের পয়সা ইনকাম করতে ইচ্ছা হলে তুই নিজে ব্যবসা কর, লোকের কাছ থেকে আশা করো গাদা গাদা টাকা আশা করিস কি করে? বা তুই কোনো হসপিটালে জব কর রেজিস্ট্রেশন টাকা দিয়ে, তাই না? উল্টো পাল্টা লোক, সে বলে আমি তোমাকে মাসে 7,000 টাকা দেবো, 8,000 টাকা, ভাবতে লাগবে সে কোথেকে দিচ্ছে। সে যদি কোনো 2 নম্বরের ব্যবসার সাথে জড়িত থাকে তোমার লাইসেন্সটা যাবে, সে ধরা পড়লে মানে তোমার লাইসেন্সটা ক্যান্সেল। কোনো তুমি দিয়েছিলে কেন এরকম পার্সনকে? তুমি পার্সনকে দিয়েছিলে কেন? হিসেব মতো তো দিচ্ছি না, তুমি ওখানে কাজ করছো, এটাই রেকর্ড, তার মানে তুমিও 2 নম্বরের কাজের সাথে যুক্ত। না, লাইসেন্স ক্যান্সেল করলে আবার নতুন করে কোর্স করতে হবে, ক্যান্সেল হয়ে গেলে এটা পাওয়া মুশকিল। তুমি কেস করতে পারো, কেস চালিয়ে 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 কোনোভাবে যদি ঠিকঠাক কিছু করতে পারো নিজেকে সেভ করার জন্য, তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে যে আমি ওর সাথে কোনোভাবে জড়িত নই, সেটা কোর্টকে প্রমাণ করতে হবে। তোমার মুখের কথা কেউ শুনবে না কিন্তু। ওই জন্য খুব সাবধান, চেনা পরিচিত লোক, 2 পয়সা কম হোক, তবে কিন্তু রেজিস্ট্রেশন সেখানেই দিবি। প্রচুর হয় না, তবে ম্যাক্সিমাম। আবার এমন এমন ছেলে আছে যাদের রেজিস্ট্রেশন নিয়ে মানে লাস্টে রেজিস্ট্রেশন ছাড়বে না, এমন একটা অবস্থা করে দিয়েছিল। এবার এগুলো আগে বেশি হতো, এখন তো কমে গেছে সব, মানে উল্টো পাল্টা লোককে দিয়েছে, গুন্ডা টাইপের লোক, এবং ফার্মাসিস্টকে বলেওছে তুই যদি এখানে রেজিস্ট্রেশন নিতে আসিস তোর অবস্থা খারাপ করে দেবো, এরকম ব্যাপার। কিছু কিছু জায়গা আছে, কিছু কিছু জায়গাতে নাম করবো না, জায়গার অসম্মান করা হবে, তো এরকম জায়গা কিন্তু আছে। তো ওই জন্য খুব সাবধান, যে রেপুটেবল ভালো লোক দেখে দাও, এডুকেটেড লোক দেখে দাও, ভরসাযোগ্য লোক দেখে দাও। কি বুঝলাম না? হ্যাঁ, হ্যাঁ, হুম, সমস্ত কিছু ডিল করা, হ্যাঁ হ্যাঁ, এবার এবার ওটাই ডিলিংটা থাকতে হবে। এবং যতই ডিলিং থাকুক, কেউ যদি 2 নম্বরই কারবার করতে গিয়ে ধরা পড়ে, তুই তো ফাঁসবি না, তুই তো ফাঁসবি, যতই তুই ডিল করিস। না, রেজিস্ট্রেশন ফেরত দেবে না, ডিলিং থাকে, তারপরেও গন্ডগোল করে এক একজন, আছে ওরকম পাবলিক আছে। নেতাগিরি না, তুই ওরকম দিবি কেন? তুই ওরকম জায়গা দিবি কেন? তুমি ফালতু, তোমার তোমার দোষ, তুমি সেরকম লোক দেখে দিয়েছো কেন? তোমার আমার প্রশ্ন হচ্ছে তোমার টাকা ইনকাম দরকার, তো তুমি নিজে ইয়ে করো, কোনো একটা হসপিটালে জব করো, 15-16 হাজার টাকা পাবি, 17 হাজার টাকা পাবি, তাতে রেজিস্ট্রেশন থেকে তুমি বসে বসে তুমি ইনকাম করবে। দেখ এখন যেমন ট্র্যাডিশন চলছে, 6, 6.5 চলছে, আমাকে তো কিছু কিছু তোদের ছেলে বললো কি 7,000 টাকা। আরে ভাই, 7,000 টাকা সব দেওয়ার ক্ষমতা থাকতে হবে তো। আজকে আমি যদি রেজিস্ট্রেশন দোকান খুলি,
আমি 7,000 টাকা দিয়ে ওটা নিতে পারবো কোনোদিন? আমার মার্কেট চলতে হবে তো, আমার তো দোকান সেরকম লেভেলে চলতে হবে, একটা নির্দিষ্ট লেভেল। আগে 5 ছিল, এখন 6 4.5 হয়েছে। আমি প্রফেশনে কোনো গন্ডগোল করছি না, যখনই 7 8 দিয়ে কেউ নিতে যাবে না তখন জানবি ঘাবলা কেস। তারপরে সবাই না, সেরকম তাকত থাকতে হবে তো, তবে তুই 8,000 টাকা একজনকে দিবি, ব্যবসার লাভ রেখে, ইলেকট্রিক বিল সমস্ত কিছু রেখে। এরকম ব্যাপার আছে তো। তো এগুলো ওই জন্যই বেশি লোভ করবি না, যে আমি বিফার্ম পড়াশোনা করব, আমি রেজিস্ট্রেশনটা দেবো একটা ভালো জায়গা, রেপুটেবল জায়গাতে, 2,000 টাকা কম হোক, তবু তো আমার একটা ইনকাম আসছে, সেখান থেকে তো আমি চুপচাপ খরচা আছে, আমার কোনো পিছনে লাগার কেউ নেই, কোনো ঝামেলা করার কেউ নেই। এইগুলো ভাবতে হয়। আমি 2 দিন পর আমাকে চাকরি করে খেতে হবে, আমাকে জব করতে হবে সরকারি। আমি 1,000 টাকা লোভের জন্য 1 1.5 বছর 2 বছর রাখার জন্য বেকার, আমি কেন আমি বেকার নিজের জায়গাটাকে খারাপ করবো? আমার 1,000 টাকা করে বেশি 1 বছর 2 বছর দিয়ে আমি বড় লোক হয়ে যাবো বল? যদি বাই চান্স গন্ডগোল হয় তখন তো সরকারি চাকরি নিয়ে টানাটানি হবে। এইগুলো কেউ বোঝে না। না, কিছু কিছু ছেলে তো মানে গুরু নানক ইনস্টিটিউটের কিছু ছেলে আছে, সে বছর আমার সাথে করেছিল, আমাকে বলে দাদা, বলে 7 8 যে যা পাচ্ছে মুখের সামনে বলছে। আরে ভাই, এগুলো দিতে পারতে হতো সবারই। আমি ওদেরকে বলেছিলাম 6 6.5 এরকম বলেছিলাম। দেখ যদি নিস, এরকম ভালো লোক চেনা পরিচিত আছে, এরকম লোককে দিতে হবে। তো একবার তুমি লিমিট ছাড়া হলে সে কোত্থেকে দিতে পারবে? হ্যাঁ বল। মুর্শিদাবাদের কিছু কিছু জায়গা আছে, মালদার কিছু কিছু জায়গা আছে, মালদার কিছু কিছু জায়গা আছে, মুর্শিদাবাদের কিছু কিছু জায়গা আছে, হ্যাঁ। আর হচ্ছে নদিয়া, নদিয়ার কিছু কিছু জায়গা আছে, একদম কল্যাণীর ওই ওই বাই চান্স কৃষ্ণনগর ঘাসা যে সমস্ত গ্রামগুলো আছে, বেথুয়াডাহরি, ওইসব জায়গায়, ওইসব জায়গায় কিছু কিছু জায়গা আছে যেগুলো কিন্তু খুব ডেঞ্জারাস এরিয়া। কিছু হয় না, কোনো বেঁচে যায়, কিন্তু এগুলো সব ডেঞ্জারাস এরিয়া। ওইসব জায়গা দিয়ে না দেওয়াটাই সব থেকে ভালো। দিবি কোন কোন ডিস্ট্রিক্টে জানিস? কলকাতায় দিলি, তাও লোককে দেখে দিবি। আমাদের ব্যারাকপুর হুগলি দিলি, বাঁকুড়া দিলি, বর্ধমান দিলি, হ্যাঁ, এই সমস্ত মেদিনীপুর দিলি, এই সমস্ত জায়গাগুলো পরিচিত টুকটাক জায়গাগুলোতে দে। বীরভূমটা তো ভালোই। এবার দেখ, আমি বলবো যারা দিবি না, খারাপ কিছুই না, মুর্শিদাবাদে দেওয়া যাবে না বলছি না, তো নিজস্ব পরিচিতিদের মধ্যে দে না। কেন উল্টো পাল্টা? ধর হুগলির লোক, এইটাই তো মুশকিল, আমি ওই জন্যই করতে চাইনি। ধর বাঁকুড়ার লোক সে দিতে যাচ্ছে মুর্শিদাবাদে, আরে ভাই দরকার নেই, তুই আশেপাশে ডিস্ট্রিক্ট গুলোতে দে। এই করেই তো প্রবলেমে পড়িস না। এমন এমন ডিস্ট্রিক্টে দিবি, আমি দুর্নাম করছি না, প্রত্যেক জায়গায় ভালো ভালো লোক আছে, সেই সব জায়গায় দিবি। আমি ওই জন্যই বলতে চাইনি, তোরা এখন সবাই বলে দুর্নাম করছো, ওই জন্যই বলি না, বুঝলি? সব জায়গায় দে, কিন্তু হচ্ছে পার্টিকুলার জায়গাগুলোতে হচ্ছে কি চেনা পরিচিত দেখে দিবি, বেশি দূরে দূরে না, কাছে পিঠে ডিস্ট্রিক্ট গুলোতে দেওয়ার চেষ্টা করবি, এরকম ব্যাপার। হ্যাঁ, আরে 8 মাস দেয় বলতে সবার তাকত থাকতে হবে তো, সবাই 8 দিতে পারবে তো রে, এটা বুঝতে হবে তো। যারা হাই ফাই দোকান, তাদের প্রচুর ইনকাম। বাবা রে বাবা, জানি না কি করে, একটু খোঁজ খবর নিবি, খোঁজ খবর নিয়ে যেখানে দিস খোঁজ খবর নিয়ে দিবি, এটাই বলছি আর কি, আমার বলার উদ্দেশ্য এটাই। ওটা তো বুঝতে পারি যে কি করে দেয় বাবা, ওটাই আমার কোশ্চেন। আর যে কেউ দিতে পারে? যাই হোক, ইনকাম হতে হবে তো প্রচুর। আমার 50,000 টাকা ইনকাম হতে হবে তো, তবে তো আমি 8,000 টাকা তোকে দিতে পারবো। আমার মাসে 20-25 হাজার টাকা ইনকাম হচ্ছে, তোকে 8,000 টাকা দিয়ে দেবো, আমার নিজের কি থাকবে? দোকানে কোনো খরচা নেই, ব্যাপার আছে তো। যাই হোক, দেখো আমরা গল্প এটা নিয়ে পরে করবো, আর পেয়েছে। এরপর আমরা নতুন না, নর্থ বেঙ্গলে বরাবরই রেজিস্ট্রেশনের সব থেকে বেশি, মানে নর্থ বেঙ্গলে বেশি দেয়। আমাদের আমলে আমরা একটা অফার পেয়েছিলাম, এইখানে যখন 5 চলছিল, ওখানে তখন 8-10 দেয়। ওইখানে বেশি বরাবর দেয়, কিন্তু অত দূরে অনেকে দেয় না, আমরা অনেকে দিয়েছিল। শিলিগুড়ি সাইড বা আমাদের জলপাইগুড়ি ওই সাইডে কিন্তু যথেষ্ট ভাড়া বেশি। যাই হোক, পরে আলোচনা করছি। এবার আমরা এর নতুন আমরা পরে 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 পড়া থেকে ডিটাচ হয়ে যাচ্ছে আমরা। নেক্সট হচ্ছে ডিটিএবি, ড্রাগ টেকনিক্যাল। না না, কেউ, আমি পরে বলবো এটা সম্বন্ধে, সব পরে বলবো, এখন বলিস না, টাইম পেরিয়ে যাচ্ছে, এগোতে দে, পরে আমি বলে দেবো। ড্রাগ টেকনিক্যাল অ্যাডভাইসারি বোর্ড, একদিন আমি পড়ার আগে 15 মিনিট টাইম নিয়ে তোদের সাথে আলোচনা করবো এই ব্যাপারটা নিয়ে। ড্রাগ টেকনিক্যাল অ্যাডভাইসারি বোর্ড
নতুন একটা টপিক পড়বো কি, ডিটিএবি। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ডিটিএবি? ড্রাগ টেকনিক্যাল অ্যাডভাইসারি বোর্ড। পিডিএফ এর পেজ নাম্বার 23, ড্রাগ টেকনিক্যাল অ্যাডভাইসারি বোর্ড। বোঝা গেল? এই যে ড্রাগ টেকনিক্যাল অ্যাডভাইসারি বোর্ড, কত নম্বর সেকশন অনুযায়ী এই ড্রাগ টেকনিক্যাল অ্যাডভাইসারি বোর্ডটা গঠন করা হয়? আন্ডার দ্য সেকশন 5। সেকশন 5 অনুযায়ী এই ড্রাগ টেকনিক্যাল অ্যাডভাইসারি বোর্ডটা কিন্তু অ্যাপয়েন্ট করা হয়েছে। ব্যাস এটুকুই। এরপরে আমাদের মেন এটা 100% পরীক্ষা পড়ে, বি ফার্মেও পড়েছিল, ডিপ্লোমাতেও পড়ে ভাই। ঠিক আছে, আমি নিজে পরীক্ষা দিয়েছিলাম যে ডিটিএবির কম্পোজিশন এন্ড ফাংশন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, 4 নম্বরে পড়ে। হোয়াট ইজ দ্য কম্পোজিশন অফ ডিটিএবি? এই যে কম্পোজিশনটা হচ্ছে মেন। দেখো কে কে আছে কম্পোজিশনের মধ্যে, ভালো করে দেখো, লক্ষ্য করো কম্পোজিশনটা। বলছে প্রথমে হচ্ছে, ফার্স্ট হচ্ছে এক্স অফিসিও মেম্বার, 2 নম্বর হচ্ছে নমিনেটেড মেম্বার। সব থেকে ইন্টারেস্ট পাবি এর কম্পোজিশনটা পড়ে। দেখো প্রথমে বলছে দ্য ডাইরেক্টর জেনারেল অফ দ্য হেলথ সার্ভিস, হু ইজ দ্য চেয়ারম্যান অফ দ্য বোর্ড। ডিএইচএস অর্থাৎ আমাদের হেলথের যে মমতা দিদি মিনিস্টার, তারপর আছে চন্দ্রিমা ভট্টাচার্য তো মনে হয়, হ্যাঁ, তো ওই দিদি আছে হেলথের প্রতিমন্ত্রী, তারপরে আছে ডিএইচএস, তারপরে যা স্থান সেটা হচ্ছে ডিএইচএস, অর্থাৎ আমাদের হেলথের পুরো পুরো একদম ডাইরেক্টর, যেটা ডাইরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিস, ডিএইচএস। সেই ডিএইচএস হচ্ছে আমাদের হেড, একেই কিন্তু এই বোর্ডের চেয়ারম্যান করা হয়। আর কে থাকতে পারে এই বোর্ডে? দ্য ড্রাগ কন্ট্রোল অফ ইন্ডিয়া, গোটা ভারতের যে ড্রাগ কন্ট্রোলার, যে কন্ট্রোল করছে পুরো গোটা ভারতের যে হেড, তার আন্ডারে সবাই আছে, সেই ড্রাগ কন্ট্রোল অফ ইন্ডিয়া কিন্তু এই ডিটিএবি বোর্ডের মধ্যে থাকবে। তার মানে কতটা ভ্যালুয়েবল বোর্ড, বুঝতে পারছিস? ড্রাগ টেকনিক্যাল অ্যাডভাইসারি বোর্ড, এর বোর্ডের কাজ কি? এই বোর্ডের কাজ হচ্ছে যে ড্রাগের কোনো কিছু মডিফিকেশন করতে হলো, কোনো কিছু চেঞ্জ করতে হলো ড্রাগ রিলেটেড বা কসমেটিক রিলেটেড ব্যাপারের মধ্যে, হ্যাঁ, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টকে অ্যাডভাইস দেবে, হ্যাঁ, যে স্যার এই ব্যাপারে আমরা এটা মডিফিকেশন করতে পারি, এটা চেঞ্জ করতে পারি, অর্থাৎ যে কোনো, অর্থাৎ আমাদের যে এটা হচ্ছে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট, এই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে কোনো কিছু মডিফিকেশন করতে গেলে, কোনো কিছু চেঞ্জ করতে গেলে, কোনো কিছু অ্যাডিশন করতে গেলে এই বোর্ডটা কিন্তু আমাদের লাগে। অর্থাৎ সেটা সেন্ট্রাল গভর্নমেন্টকে অ্যাডভাইস দেবে যে স্যার এটা করা যেতে পারে, এটা এরকম মডিফিকেশন করা যেতে পারে, চেঞ্জেস করা যেতে পারে, তখন ড্রাগ সেন্ট্রাল গভর্নমেন্ট সেটাকে অ্যাপ্রুভ করলে অ্যাপ্রুভ হবে, এরকম ব্যাপার। দ্য ডাইরেক্টরস অফ দ্য সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি, আমি কি বলেছিলাম? সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি কোথায় থাকে? সবসময় মনে রাখবি কলকাতায় থাকবে। সেই যে ডাইরেক্টর, তার যে ডাইরেক্টর হেড, সে কিন্তু এই বোর্ডের মেম্বার। নেক্সট হচ্ছে দ্য ডাইরেক্টর অফ দ্য সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট। তাহলে কোশ্চেন পড়ে সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট কোথায় থাকে? কাসাউলিতে। কাসাউলিতে থাকে সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট। তাহলে সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি কলকাতায়, সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট কাসাউলিতে থাকে, তার ডাইরেক্টর। নেক্সট দ্য ডাইরেক্টর অফ দ্য ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট। ভেটেরিনারি, যেখানে ভেটেরিনারি সম্বন্ধে রিসার্চ করা হয়, সেটা কোথায় থাকে? ইজতনগর। তাহলে যদি বলে ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট কোথায় পাওয়া যায়? ইজতনগরে পাওয়া যায়। এইগুলো কিন্তু মনে রাখবি। সিডিএল কোথায় থাকে, সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট কোথায় থাকে, ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট কোথায় থাকে, এন্ড ডাইরেক্টর অফ সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট লগ্নতে আছে। এটাও জিজ্ঞেস করবে, সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট সেটা কোথায় থাকে? লগ্নতে থাকে। এন্ড দ্য ডাইরেক্টর হচ্ছে দ্য প্রেসিডেন্ট ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া, আমাদের যে পিসিআই ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার যে প্রেসিডেন্ট, সে কিন্তু এই বোর্ডের মেম্বার থাকবে। নেক্সট দ্য প্রেসিডেন্ট মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া, এমসিআই, অর্থাৎ মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া আমাদের যেটা আছে, তারও কিন্তু প্রেসিডেন্ট থাকবে। বোঝা গেল? নেক্সট দেখো নমিনেটেড মেম্বার। নমিনেটেড মেম্বার বলছে 2% প্রত্যেকটা স্টেট থেকে, আমাদের ড্রাগ কন্ট্রোল প্রত্যেকটা স্টেট থেকে 2 জন ড্রাগ কন্ট্রোলকে, ড্রাগ কন্ট্রোল ডিপার্টমেন্ট থেকে 2 জনকে নেওয়া হবে, নমিনেট করা হবে স্টেট গভর্নমেন্ট দ্বারা। প্রত্যেকটা স্টেট থেকে, মানে দুটো যে কোনো স্টেট থেকে, যার যা স্টেট হবে সেই স্টেট থেকে কিন্তু আমাদের কি বলছে 2 জন করে নিতে হবে পার্সন। 1% ফর দ্য ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, এদের মধ্যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে অনেক বছর ধরে কাজ করছে এরকম এক্সপিরিয়েন্স পার্সন ইন্ডাস্ট্রিতে কিন্তু 1 জন করে নিতে হবে। নেক্সট হচ্ছে 2 গভর্নমেন্ট অ্যানালাইস্ট, 2 জন গভর্নমেন্ট অ্যানালাইস্টকে কিন্তু আমাদের রাখতে হবে। নেক্সট হচ্ছে ইলেক্টেড মেম্বার। ইলেক্টেড, এগুলো কিন্তু খুব ভালো করে আলোচনার মাধ্যমে খাতায় লিখে রেখে প্র্যাকটিস করবি, মনে থেকে যাবে। বল বল হ্যাঁ হ্যাঁ বল, শুনতে পাচ্ছি, বললে বল বল, শুনতে পাচ্ছি। শুনতে একই রকম লাগলে জিনিসটা একই রকম না।
2 নম্বর আর 5 নম্বরটা একই রকম কেন শুনতে লাগবে? কোথায় কোথায় কোথায়? কথা কেটে যাচ্ছে, বুঝতে পারছি না। কম্পোজিটটা কত নম্বর? সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট, সেন্ট্রাল ড্রাগ রিসার্চ, না দুটো আলাদা, দুটো জায়গায় আছে। একই রকম লাগছে কিন্তু দুটো আলাদা আলাদা ইনস্টিটিউশন তৈরি করেছে ওরা, জায়গাগুলো দেখ আলাদা, বুঝতে পারলে? এইটাকে এবার একটু মনে রাখতে হবে, কিছু করার নেই। এবার ইলেক্টেড মেম্বার কাদেরকে নিতে পারি দেখো, এ টিচার ইন দা ফার্মাসি, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি, ফার্মাকোগনোসি, অর্থাৎ কোনো একটা স্টেটের অ্যাফিলিয়েশন থাকবে, পিসিআই অ্যাপ্রুভেল থাকবে, ওরকম কোনো কলেজের টিচারকে কিন্তু নিতে হবে। কে করবে না, ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া কিন্তু ইলেক্টেড করবে কারা? ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া একটা এক্সিকিউটিভ কমিটি থাকবে যারা ইলেক্টেড মানে মেম্বারগুলোকে ইলেক্টেড করবে। একজন টিচার থাকবে, মেডিসিন মানে ফার্মাকোলজি, থেরাপিউটিক, কিংবা কোনো স্টাফ থাকবে, যেটাও কিন্তু মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে হচ্ছে আমাদের মানে ডাক্তারদের যে কাউন্সিল, সেখান থেকে কিন্তু তারা একটা স্টাফকে করবে, ইলেক্টেড করবে। ওয়ান ফার্মাকোলজিস্ট ইলেক্টেড বাই দ্য গভর্নমেন্ট বডি, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। আমরা ভ্যাকসিনের টিকার সময় একটা কথা পড়েছিলাম, মনে আছে? আইসিএমআর, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। সেই আইসিএমআর থেকে আইসিএমআর কি করবে, একজন ফার্মাকোলজিস্টকে কিন্তু ইলেক্টেড করবে। ওয়ান পার্সন ইলেক্টেড বাই দ্য সেন্ট্রাল কাউন্সিল অফ ইন্ডিয়ান মেডিকেল কি বলেছে, মেডিকেল অ্যাসোসিয়েশন, আইএমএ, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, সেখান থেকে কিন্তু একজন পার্সনকে ইলেক্টেড করা হবে। ওয়ান পার্সন ইলেক্টেড বাই দ্য কাউন্সিল অফ দ্য ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশন, আইপিএ। কলকাতায় দেখেছি আইপিএ আছে একটা অ্যাসোসিয়েশন, সে আইপিএ অ্যাসোসিয়েশন থেকে কিন্তু একজনকে আমাদের ইলেক্টেড করা হবে। শুধু কলকাতায় নেই, বিভিন্ন জায়গায় আছে। যাই হোক, আইপিএ একটা আছে, ইন্ডিয়ান ফার্মাকোপিয়াল অ্যাসোসিয়েশন, ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশন। তো সেই ওই অ্যাসোসিয়েশন থেকে কিন্তু একজন মেম্বারকে নেওয়া হবে, ইলেকটেড মেম্বার। এই হচ্ছে কম্পোজিশন। আর ফাংশনটা তো বললাম, যদি কোনো কিছু মডিফিকেশন করার ব্যাপার থাকে, কোনো কিছু অ্যাডিশন করার ব্যাপার থাকে, তখন সেটা তারা অ্যাডভাইস করবে বা জানাবে সেন্ট্রাল গভর্নমেন্টকে, তারপর সেন্ট্রাল গভর্নমেন্ট পারমিট করবে। অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারে যদি কাউকে করা থাকে, বোঝা গেল? ড্রাগ কনসালটেটিভ কমিটি অর্থাৎ ডিসিসি এবং ডিটিএবি দুটোর ফাংশন কিন্তু সেম টু সেম। ডিসিসি একটা কমিটি, ডিসিসির ফুল ফর্ম হচ্ছে ড্রাগ কনসালটেটিভ কমিটি। এটাও কিন্তু 1 নম্বর কিংবা 2 নম্বরের কোশ্চেন কিন্তু এটা থেকে আসতে পারে। দেখো বলছে ডিসিশন কমিটি কনস্টিটিউটেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট টু অ্যাডভাইস দ্য সেন্ট্রাল এন্ড স্টেট গভর্নমেন্ট অ্যাট দ্য ড্রাগ টেকনিক্যাল অ্যাডভাইসরি বোর্ড অন এনি ম্যাটার টু সিকিউর ইনফরমেটিভ থ্রু আউট ইন্ডিয়াতে, মানে অ্যাক্টের অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারে যদি কোনো কিছু মডিফিকেশন করা হয়, বা যেটা ড্রাগের সেফটি ভালো হবে, বা ড্রাগের কোনো খারাপ দিক থাকলে সেটাকে চেঞ্জেস করার ব্যাপার থাকবে, ড্রাগের ক্ষেত্রে কোনো কিছু নতুন অ্যাডিশন করা হবে, তো সেই ব্যাপারে ডিসিসি অর্থাৎ ড্রাগ কনসালটেটিভ কমিটি এরা কিন্তু ডিটিএবি এবং আমাদের কি বলবো সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট প্রত্যেকে কিন্তু এরা ইনফরমেশন দিতে পারে এই ব্যাপারগুলো নিয়ে। অর্থাৎ ডিটিএবি ডাইরেক্ট সেন্ট্রাল গভর্নমেন্টকে দিচ্ছে, ডিসিসি ডিটিএবি এবং আমাদের সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টকে কিন্তু কোনো এই যে অ্যাক্ট, ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্ট, তাদের অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারে কোনো মডিফিকেশন করতে গেলে বা কোনো চেঞ্জেস করতে গেলে কিন্তু সেই পরামর্শটা কিন্তু ওকে দেবে। এটা কিন্তু ডিসিসি অর্থাৎ ড্রাগ কনসালটেটিভ কমিটি এর কিন্তু কাজ। এবার কনস্টিটিউশন কে কে আছে, মানে খুব সামান্য, খুব পার্সেন্ট নিয়ে এই ড্রাগ ডিসিসিটা গঠিত, বেশি লোকজনের কোনো ঝামেলা নেই। দেখো, 2 রিপ্রেজেন্টেটিভ অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, দুজন সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা দুজন রিপ্রেজেন্টেটিভ থাকবে, and 1 representative of the each state government nominated by the concerned government। কোন স্টেট থেকে একজন রিপ্রেজেন্টেটিভ থাকবে, সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে দুজন রিপ্রেজেন্টেটিভ দেওয়া থাকবে, যেগুলো পার্টিকুলার সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট দ্বারা অ্যাপয়েন্ট করা হবে। এই যে ডিসিসি অর্থাৎ ড্রাগ কনসালটেটিভ কমিটি, এটা কিন্তু আন্ডার দ্য সেকশন 7 নম্বর সেকশন অনুযায়ী কিন্তু এই ডিসিসিটা কিন্তু গঠন করা হয়েছে। লাস্ট আমাদের একটা মেইন ইম্পর্টেন্ট যে আমাদের টপিক, সেটা হচ্ছে সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি, সিডিএল। সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি সম্বন্ধে টুকটাক করে আমরা অলরেডি জেনে গেছি, কিন্তু আমরা আরেকটু ডিটেলসে জানবো। এই সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি কিন্তু 3 থেকে 4 নম্বরের কোশ্চেন আছে। 4 নম্বরের কোশ্চেনের মধ্যে সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি কিন্তু আছে। কতটা লিখবো, কিভাবে লিখবো আমরা একটু দেখে নিই। সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরিতে বলতে দেখো,
কি লিখবে দেখো, বলছে দ্য সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি, হ্যাঁ এটা হচ্ছে এস্টাবলিশ হয়েছিল আন্ডার দ্য সেকশন 6 লেখা আছে দেখো, এবং এটা কোথায় এস্টাবলিশ হয়েছিল? কলকাতাতে। কার দ্বারা হয়? এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা কিন্তু এটা এস্টাবলিশ করা হয়েছে। তাহলে এই কটা পয়েন্ট প্রথমে লিখবো, আর আমার কোনো হ্যাজানার দরকার নেই। এক হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট এটাকে এস্টাবলিশ করে, এটা আন্ডার দ্য সেকশন 6 সেই হিসেবে এস্টাবলিশ করা হয়েছে, এবং এটা কলকাতার মধ্যে অবস্থান করছে। ব্যাস, এইটুকু পয়েন্ট আমরা ইন্ট্রোডাকশনের মধ্যে দেবো। এবার দেখো কি কি এদের কাজ কি, সেন্ট্রাল ল্যাবরেটরিতে কি কাজ করা হয়, কি ফাংশনে। এবার ডাইরেক্ট আমরা চলে যাবো ফাংশন পয়েন্টে। দেখো কি কি কাজ হয় দেখি। সবার প্রথম পয়েন্টে লেখা আছে দেখো, টু অ্যানালাইজ অর টেস্ট দ্য স্যাম্পল অফ দ্য ড্রাগ অ্যান্ড কসমেটিক্স সেন্ট টু ইট বাই। বলছে আমরা সেই সমস্ত ড্রাগ এবং কসমেটিককে এই সিডিএল এর মধ্যে টেস্ট করা হয়। কার দ্বারা? হয়তো সেটা ড্রাগ ইন্সপেক্টর পাঠিয়েছে, বা কোনো কাস্টম কালেক্টর পাঠিয়েছে, বা কোনো ওই লেভেলের কোনো আদার অফিসার পাঠিয়েছে। অর্থাৎ ড্রাগ ইন্সপেক্টর, কাস্টম কালেক্টর বা ওই লেভেলের কোনো অফিসার যদি কোনো ড্রাগ অ্যান্ড কসমেটিক্সের স্যাম্পলকে টেস্টিং এর জন্য পাঠায়, সেটা কিন্তু মনে রাখতে হবে সিডিএল, অর্থাৎ কলকাতায় যে সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি আছে ওখানে কিন্তু গভর্নমেন্ট অ্যানালাইজ কিন্তু টেস্ট করে। এটাই কিন্তু আমাদের অন্যতম মানে ফাংশন 1 নম্বর। আর আমার কোনো কিছু ফালতু জানার দরকার নেই। নেক্সট দেখো, এরপর আমরা চলে এসো একবারে লাস্টের দিকে, বি এর দিকে দেখো, বি এর বি বি একবার লাস্টের দিকে দেখো, 3A, সরি 3A পয়েন্টটা খুঁজে পেয়েছিস? আর ওখানে কিছু জানার দরকার নাই, প্রথমে এই পয়েন্টটা দিলি, দিয়ে আর ওখানে কোনো কিছু লেখার দরকার নাই। 3A পয়েন্টটা খুঁজে পেয়েছিস সবাই? 3A পয়েন্টটা খুঁজে পেলি? 3A পয়েন্টটা খুঁজে পেলি সবাই? হ্যাঁ, ওইখানে দেখ লেখা আছে ইনকেস, এই এবার এখান থেকে শুরু করবি, আর কোনো কিছু লেখার দরকার নাই। ইনকেস অফ দ্য ফলোইং, ওটাকে 2 নম্বর পয়েন্ট দিবি। ইনকেস অফ দ্য ফলোইং ড্রাগ অর ক্লাসেস অফ দ্য ড্রাগ ফাংশন অফ দ্য সিডিএল আর ক্যারিড আউট, মানে কোন কোন লেভেলের ড্রাগের ক্ষেত্রে কোথায় কি করা হয়, কোন সিডিএল এর কি ফাংশন করে সেটাই দেওয়া আছে দেখো। তো লেখা আছে যে আর ক্যারিড আউট অ্যাট দ্য সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট কসৌলি। আমাদের এই আগে আলোচনা করলাম সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট, যেটা কসৌলিতে পাওয়া যায়। সেইখানে সেই যে ইনস্টিটিউটটা কার দ্বারা চালনা করা হয়, সেই ইনস্টিটিউটের একটা ডাইরেক্টর থাকবে, সেই ডাইরেক্টর এই ইনস্টিটিউটটাকে চালনা করবে, যেটা কোথায় আছে? কসৌলিতে আছে। দেখো সেখানে কোন কোন স্যাম্পলগুলো টেস্ট করা হয় দেখো, সেরা, ভ্যাকসিন, টক্সিন, অ্যান্টিজেন, হ্যাঁ বিভিন্ন রকম স্টেরাইজ প্রোডাক্ট, এই সমস্তগুলো কিন্তু সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট অর্থাৎ যেটা কসৌলিতে আছে, হ্যাঁ সেই কসৌলিতে সেখানে কিন্তু টেস্ট করা হয়। কার নেতৃত্বাধীনে টেস্ট করা হবে? সেখানে যে ডাইরেক্টর আছে তার নেতৃত্বাধীনে হবে। আর কিছু করার দরকার নেই। বিতে চলে এসো, বিতে চলে এসো। In case of the following drug or classes of the drug, function of the CDL are carried out in the Indian Veterinary Research Institute. বোঝা গেল? এরপরে দেখতে হবে যে কোন কোন সাবস্টেন্সগুলোকে আমার ইন্ডিয়ান ভেটেরিনারি ইনস্টিটিউট, যেটা ইজতনগরে আছে, হ্যাঁ সেটাকে সেখানে টেস্ট করা হয়। তাহলে সেখানে টেস্টটা কার নেতৃত্বাধীনে হবে? এটা কিন্তু ইন্ডিয়ান ভেটেরিনারি যে রিসার্চ ইনস্টিটিউট তার যে ডাইরেক্টর তার নেতৃত্বাধীনে কিন্তু হবে। এবার আমরা দেখে নিই যে সেখানে কি কি টেস্ট করা হবে। অ্যান্টিসেরা, ভ্যাকসিন, টক্সয়েড, ডায়াগনস্টিক অ্যান্টিজেন, এগুলো কিন্তু মানে যেগুলো শুধুমাত্র ভেটেরিনারি পারপাসে ইউজ করা হয়, নট অ্যালোপ্যাথিক। ভেটেরিনারি পারপাসে যেগুলো ইউজ করে সেগুলো টেস্ট কিন্তু এখানে হবে। 3 নম্বর সি পয়েন্টে দেখো, ইন কেস অফ দ্য কন্ডমস, অর্থাৎ বিভিন্ন রকম যে ওরাল কন্ট্রাসেপটিভস, ইন কেস অফ দ্য কন্ডম, দ্য ওরাল কন্ট্রাসেপটিভ না, কন্ডমস হচ্ছে এমনি মেকানিক্যাল কন্ট্রাসেপটিভের মধ্যে পড়ে। তো যাই হোক, কপার টি, কন্ডমস এগুলোর ব্যাপারে বলা হচ্ছে। The functions of the CDL are carried out at the Central Indian Pharmaceutical Laboratory. তাহলে এখানে একটা কোশ্চেন পড়ে, বলে যে আমাদের কন্ট্রাসেপটিভ কন্ডমস এটা কোথায় টেস্ট করা হয়? পার্টিকুলার লিখবে যে কন্ডমস আর টেস্টেড ক্যারিড আউট, এরকম একটা কোশ্চেন থাকে। কোথায় করা হয়? বারবার বলছি মনে রাখবি, ইন্ডিয়ান ফার্মাকোপিয়ার ল্যাবরেটরি, যেটা কোথায় আছে? গাজিয়াবাদে আছে। বোঝা গেল? যেটা কোথায় আছে বললাম না, যেটা হচ্ছে আমাদের গাজিয়াবাদে আছে। এটাও কিন্তু এই যে ল্যাবরেটরি অর্থাৎ ইন্ডিয়ান ফার্মাকো ল্যাবরেটরি, এখানে শুধুমাত্র কন্ডম তৈরি হওয়ার পর টেস্ট করা হয়। এটা কার না, এই ল্যাবরেটরির যে ডাইরেক্টর তার নেতৃত্বাধীনে করা হয়। নেক্সট হচ্ছে ইন কেস অফ দ্য ভিডিআরএল অ্যান্টিজেন কিট। আমরা দেখি না যে ভেনারেল ডিজিজ রেফার ল্যাবরেটরি ফুল ফর্ম, এই যে অ্যান্টিজেন, বিভিন্ন অ্যান্টিজেন কিট গুলো যে
মানে এই যে এই রোগগুলো মানে ভিডিআইএল যে ডিজিজ তার যে অ্যান্টিজেন কিট তৈরি করা হয়, সেই কিটগুলো কোথায় তৈরি করা হয়? ফাংশন টেস্ট করতে হবে তো কিটগুলোকে, তো সেগুলোকে কোথায় করা হয় না, দেখো ল্যাবরেটরি অফ দ্য সিরোলজিস্ট অ্যান্ড দ্য কেমিক্যাল এক্সামিনার টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ক্যালকাটা। ক্যালকাটাতে সিরোলজিস্ট এবং আমাদের যে কেমিক্যাল এক্সামিনেটর একটা ল্যাবরেটরি আছে যেটা কলকাতাতে আছে, সেটা করা হয়, সেটা কিন্তু এই ল্যাবরেটরির যে ডাইরেক্টর তার নেতৃত্বাধীনে কিন্তু করা হয়। অর্থাৎ এক একটা জিনিস কোনটা কোথায় টেস্ট করা হয় এটাই কিন্তু সিডিএল এর ফাংশনের পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি। ইন রেসপেক্টিভ অফ দ্য ইন্টারইউটেরাইন ডিভাইস, ইউটেরাসের মধ্যে যে ডিভাইসগুলো ইউজ করা ইন্টারইউটেরাইন ডিভাইস, ফেলব্রিক, এগুলো হচ্ছে এক একটা কন্ট্রাসেপটিভ টেকনিক। কন্ট্রাসেপশন প্রেগনেন্ট হয়ে যাওয়া থেকে আটকানোর জন্য এগুলো ইউজ করা হয়। এগুলো কিন্তু এই টেস্টগুলো কিন্তু ক্যারিড আউট করা হয় ডিপার্টমেন্ট অফ বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, আইআইটি। বোঝা গেল? আইআইটি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, নিউ দিল্লি। নিউ দিল্লি আইআইটি যেটা আছে ওইখানে একটা ডিপার্টমেন্ট খোলা হয়েছে, যে ডিপার্টমেন্ট অফ দ্য বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো সেখানে কিন্তু এগুলো টেস্ট করা হয়। দ্য ফাংশন শ্যাল বি এক্সারসাইজ বাই দ্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট। তো ওই ডিপার্টমেন্টের যে হেড তার নেতৃত্বাধীনে কিন্তু এগুলো হবে। তাহলে সিডিএল কত নম্বর সেকশনে কোথায় থাকে এগুলো লিখবো। ফাংশন আমি যে যে পয়েন্টগুলো, অর্থাৎ ভিডিআরএল অ্যান্টিজেন টেস্টের কিটের ক্ষেত্রে কোথায় টেস্ট করা হয়, কন্ডম কোথায় টেস্ট করা হয়, আমাদের যে বিভিন্ন রকম সেরা অ্যান্টি সেরা হ্যান ত্যান এগুলো কোথায়, ভেটেরিনারি পারপাসে টেস্ট কোথায় করা হচ্ছে, আমাদের যে কন্ট্রাসেপটিভ ডিভাইস আছে সেগুলো কোথায় টেস্ট করা হচ্ছে, এইগুলো হচ্ছে, এইগুলো কিন্তু আমাদের ফাংশন হিসেবে সিডিএল এ লিখে দিতে হবে। বুঝতে পারা গেল? বুঝতে পারছি সবাই? তাহলে এই হচ্ছে গেল। এবং আমাদের আজকে ছোট্ট একটা টপিক দিয়ে শেষ করবো, 2 মিনিট লাগবে, লাস্ট আমাদের টপিক। যেগুলো করালাম ভালো করে করাবি। এবং এখানে যে ইম্পর্টেন্ট দুটো জিনিস আছে, একটা হচ্ছে লেবেলিং, লেবেলিং কিভাবে করা হয়, আর আমাদের যে শিডিউল, বিভিন্ন রকম শিডিউলে আমি অলরেডি তোদের নোটিশ পাঠিয়ে দিয়েছি, ওইগুলো নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে দেবো। শিডিউলগুলো নিয়ে ভালো করে এরকম বুঝিয়ে বুঝিয়ে একটা ভিডিও আমি তৈরি করে দেবো, কারণ শিডিউলটা অত্যন্ত ইম্পর্টেন্ট। কিভাবে মনে রাখবি বা মানেগুলো কি, জিনিসগুলো কি, হ্যাঁ, সালগুলো তোরা এখন থেকে অলরেডি পড়তে শুরু করে দে, কোন একটা কোন সময়, এগুলো যেন মুখে লেগে থাকে। আর শিডিউলগুলো আমি একটা ভিডিও বানাচ্ছি, হ্যাঁ, মোটামুটি। আর হচ্ছে লেভেলিং আর শিডিউল, ওগুলোকে নিয়ে আমি ভিডিও আমি আস্তে আস্তে করে বানিয়ে দেবো। মেন যেই চ্যাপ্টার যে টপিক সেগুলো কিন্তু আমি হালকা করে দিলাম, আর একটা দুটো টপিক বাকি আছে, ওগুলো আমি টুকটুক করে একটা আধটা করে ফাঁক সময় সুযোগ করে ভিডিওটা বানিয়ে দেবো। নেক্সট যে আমি ভিডিওটা বানাবো, পয়জন অ্যাক্ট আর মেডিকেল টার্মিনেশন অফ দ্য প্রেগনেন্সি অ্যাক্ট, এই দুটোর ভিডিও আমি 2 দিনে বানিয়ে দেবো, ভালো করে বুঝিয়ে দেবো, করে নিবি। তাহলে আমাদের মোটামুটি মানে ফার্মাসিউটিক্যাল জুরিসপ্রুডেন্সের 5খানা চ্যাপ্টার অলরেডি কমপ্লিট থাকবে। এখন আমরা চুপচাপ থাকবো, আবার যখন সেকেন্ড ইন্টারনাল হবে তখন আমরা চিন্তা করবো। তার আগে আমরা জুরিসপ্রুডেন্স নিয়ে আর কোনো কিছু আলোচনা করবো না। কিন্তু যেগুলো পড়ালাম সেগুলো অতি অবশ্যই কিন্তু পরে, এখন না, পরের ডেট দিয়ে কিন্তু ধরবো। অর্থাৎ এখন থেকে টুকটাক করে দেখে রাখবি, পড়ে রাখবি। বাকি যে টপিকগুলো রইল, আমাকে 4টে ভিডিও বানাতে হবে, 2টো চ্যাপ্টার জন্য 2টো ভিডিও, এবং এই যে লেভেলিং আর কি বলবো আমাদের শিডিউল, দুটোগুলো আলোচনা করার জন্য 2টো ভিডিও বানাতে হবে। বোঝা গেল? আমরা এবার দেখে নিই যে লাইসেন্সিং অথরিটি 2 নম্বর বা 1 নম্বরে পড়ে, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ দ্য লাইসেন্সিং অথরিটি। লাইসেন্সিং অথরিটি আমরা কাকে বলবো দেখে না, দাঁড়া, নর্মাল পেজগুলোর মধ্যে আছে। এই তো সববার ফার্স্টের পেজটা দেখ, সববার ফার্স্টের পেজটাতে আছে, দেখো লাইসেন্সিং অথরিটি। ঠিক আছে? বলছে সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাপয়েন্ট করেছে একটা অথরিটিকে, সে অথরিটিকে বলে লাইসেন্সিং অথরিটি। দেখো কি করবে, হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য লাইসেন্সিং অথরিটি, বুঝে পড়তে হবে। এই লাইসেন্সিং অথরিটির কাজ হচ্ছে এই যে ড্রাগ লাইসেন্স বা কসমেটিক্স বিভিন্ন যে লাইসেন্সগুলো আছে সেগুলোকে ইস্যু করা এই লাইসেন্সিং অথরিটির কাজ। তাহলে এই স্টেট গভর্নমেন্ট অ্যাপয়েন্ট দ্য লাইসেন্সিং অথরিটি টু ইস্যু দ্য লাইসেন্স ফর দ্য ম্যানুফ্যাকচারিং, কোনো ম্যানুফ্যাকচারিং এর জন্য লাইসেন্স, ডিস্ট্রিবিউটারশিপের জন্য লাইসেন্স, কোনো ড্রাগ সেল করার জন্য লাইসেন্স, একটা স্পেসিফাইড এরিয়ার মধ্যে একটা লাইসেন্সিং অথরিটি কিন্তু এই কাজের জন্য অ্যাপয়েন্ট করে। The licensing authority have the power to issue or refuse the license. একটা লাইসেন্সিং অথরিটি কিন্তু পাওয়ার আছে যে কোনো মুহূর্তে যে কোনো সিচুয়েশনে মনে করলে, হ্যাঁ, লাইসেন্স কিন্তু ক্যান্সেল করে দিতে হবে। অবশ্যই তার লজিক্যাল কারণ থাকতে হবে। বুঝা গেল? যদি কোনো রকম কোনো কন্ট্রাইন্ডিকেশন পাই, তার কিন্তু পাওয়ার আছে যে কোনো মুহূর্তে যে কোনো সিচুয়েশনে কিন্তু লাইসেন্স ক্যান্সেল করে দেয়।
এটুকুই আমাদের লাইসেন্সিং ক্রাইটেরিয়া কি, 2-4 লাইন প্রথমে দিয়ে দিলি। এবার কোয়ালিফিকেশনটা একটু দেখে নিবি যে কি কি কোয়ালিফিকেশন থাকতে হবে। গ্র্যাজুয়েট থাকবে ফার্মাসির ওপর, হ্যাঁ নর্মাল 2টো পয়েন্ট দেওয়া আছে কোয়ালিফিকেশন, একটু দেখে নিবি, প্রায় একই রকম কোয়ালিফিকেশন গুলো। তাহলে যদি 2 নম্বর পরে যে লাইসেন্সিং অথরিটি কি, তাহলে প্রথমে 2-4 লাইন দিয়ে দিলি যে লাইসেন্সিং অথরিটি পাওয়ার কি কি করতে পারে না করতে পারে, স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট একটা এরিয়াতে অ্যাপয়েন্ট করা, এই ব্যাপারগুলো লিখে দিলি, লিখে দিয়ে তো 2টো কোয়ালিফিকেশন দেখিয়ে দিলি, ব্যাস 2 নম্বর হয়ে গেল। নোটটা ভালো স্ট্যান্ডার্ড হয়ে গেল। আর 1 নম্বর থাকলে প্রথমে একটু অল্প স্বল্প করে লিখে দিবি, 2-4 লাইন লিখে দিবি, তাহলে গল্প শেষ হয়ে গেল। অর্থাৎ মেন জিনিসটা লাইসেন্সিং অথরিটি জিনিসটা আমাকে বুঝে নিতে হবে। আর একটা কথা, পেজ নম্বর এই 1 নম্বর 2 নম্বর 2 নম্বর পেজে একটা ছক আছে দেখেছিস, ওই ছকটা যেন ছোটস্থ থাকা চাই। 2 নম্বরে কিছু লাইসেন্সের কিছু ফরম্যাট আছে, ফর্ম আছে, সবাই দেখতে পাচ্ছিস? লাইসেন্সিং এর ফরম্যাট আছে, দেখতে পাচ্ছিস? ওইখানে তো লেখা আছে, এখানে লেখা আছে রিটেল, রিটেলের ক্ষেত্রে আমাদের শিডিউল সি, C1 and X 2টো ড্রাগ আছে। ড্রাগস আদার দেন মানে ওই ড্রাগগুলো বাদ দিয়ে বাকি গ্রুপে যে ড্রাগগুলো আছে শিডিউল তো অনেক রকম আছে, তো তাদেরকে কত নম্বর ফর্ম ফিল আপ করতে হয়, অ্যাপ্লিকেশন করতে হয় লাইসেন্সের। 20 নম্বর। ড্রাগ স্পেসিফাইড ইন দ্য শিডিউল সি, C1 21 নম্বর। ড্রাগ স্পেসিফাইড শিডিউল X 20F। এগুলো মনে রাখতে হয় যে হোলসেলের ক্ষেত্রে শিডিউল সি, C1 ড্রাগের জন্য কত নম্বর ফর্মে লাইসেন্স ইস্যু করতে হয়, ফরম্যাট দরকার হয়, এক্স এর ক্ষেত্রে কত নম্বর ফরম্যাট দরকার হয়, এবং শিডিউল সি, C1 বাদ দিয়ে ওই গ্রুপের বাদ দিয়ে আদার যে সমস্ত ড্রাগ আছে তাদের ক্ষেত্রে কত নম্বর ফরম্যাট করতে হয়। এই ফরম্যাট গুলোতে কিন্তু 100% শর্ট কোশ্চেন পড়ে এক্সামের মধ্যে। মানে রিটেল সেলের ক্ষেত্রে মানে একটা লাইসেন্সে একটা রেস্ট্রিকশন করা আছে কোন একটা ড্রাগের ক্ষেত্রে, যে তুমি এই লাইসেন্সে শুধুমাত্র এই শিডিউল সি, C1 এর ক্ষেত্রে যদি কোনো লাইসেন্স ইউজ করো তো শুধুমাত্র ওর ক্ষেত্রেই করতে পারবে, তুমি একটা ড্রাগের বিভিন্ন তৈরি করতে পারবে না। মানে প্রত্যেকটা ফরম্যাটের জন্য, প্রত্যেকটা শিডিউলের জন্য আলাদা আলাদা লাইসেন্স করাতে হয় আলাদা আলাদা ভাবে। তুমি একটা ড্রাগ দিয়ে সমস্ত লাইসেন্স ইয়ে করতে পারবে না, ওর বিভিন্ন ভাগ আছে। তুমি শুধু ট্যাবলেটের জন্য লাইসেন্স নিলে তো শুধু ট্যাবলেট গ্রুপটা তুমি লাইসেন্স ইয়ে করতে পারবে, কোনো রকম প্যারেন্টাল প্রিপারেশন তুমি ইয়ে করতে পারবে না। এরকম পার্টিকুলার এই যে একটা রেস্ট্রিকশন করা থাকে, এটাকে বলে রেস্ট্রিক্টেড লাইসেন্স। মানে এই লাইসেন্সটা নিলে শুধুমাত্র পার্টিকুলার যে দিকটার জন্য তুমি নিচ্ছ ফরম্যাট অনুযায়ী তুমি সেই দিকটাই নিতে পারবে, বাকি অন্য আদার্স কোনো কিছু লাইসেন্স তোমাকে একবারে দেওয়া হবে না। এগুলো অতটা ইম্পর্টেন্ট না, এমনি নর্মাল জেনে রাখতে পারি, যেগুলো যে জায়গাগুলো দরকার আমি বলে দিয়েছি। তো এই 6টা ফরম্যাটটা একটু মুখস্থ রাখার চেষ্টা করবি, খাতায় লিখে মনে করে। হ্যাঁ, আচ্ছা, আর একটা যেটা মেন পড়ে সেটা হলো দেখো 3 নম্বর পেজে, প্রহিবিশন অফ দ্য ম্যানুফ্যাকচার এন্ড সেল অফ দ্য সার্টেন ড্রাগ এন্ড কসমেটিক্স। দেখতে পাচ্ছ? এই যে লাইসেন্সিং এর পরের পেজটা, তার পরের পেজে লেখা আছে দেখো, প্রহিবিশন অফ ম্যানুফ্যাকচার এন্ড সেল অফ দ্য সার্টেন ড্রাগ কসমেটিক্স। মানে কোন কোন ড্রাগ গুলোকে, কোন কোন কসমেটিক গুলোর ক্ষেত্রে বাধা আছে ম্যানুফ্যাকচারের ক্ষেত্রে। ম্যানুফ্যাকচার করা যাবে না, তুমি সেল করতে পারবে না, বা তুমি ইম্পোর্টও করতে পারবে না কোন কোন ড্রাগ গুলোর ক্ষেত্রে। দেখো পয়েন্ট গুলো লেখা আছে, এনি ড্রাগ, খুব সুন্দর ছোট ছোট পয়েন্ট আছে, অসুবিধা কিছু হবে না। এনি ড্রাগ হুইচ ইজ নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি মিসব্র্যান্ডেড। আমরা আগেই বললাম যে মিসব্র্যান্ডেড ড্রাগ কাকে বলে, অ্যাডাল্টারেটেড ড্রাগ কাকে বলে। কোন একটা ড্রাগ যদি সাবস্ট্যান্ডার্ড কোয়ালিটি, স্ট্যান্ডার্ডটি মেনটেন যদি না করা হয়, সেগুলো যদি মিসব্র্যান্ডেড ড্রাগ হয়, সেগুলো যদি স্পুরিয়াস ড্রাগ হয়, সেই সমস্ত ড্রাগ কিন্তু কোনোভাবেই ইম্পোর্ট করা যাবে না, সেল করা যাবে না, ম্যানুফ্যাকচার করা যাবে না। 2 নম্বর, এনি পেটেন্ট অ্যান্ড প্রোপ্রাইটারি মেডিসিন হুইচ লেভেল ডাজ নট ডিসপ্লে ট্রু ফর্মুলা। দেখা যাচ্ছে কোন একটা পেটেন্ট অ্যান্ড প্রোপ্রাইটারি মেডিসিন, যে পেটেন্ট অ্যান্ড প্রোপ্রাইটারি মেডিসিন কাকে বলে, কিছু কিছু মানে মেডিসিন আছে, আয়ুর্বেদিক, সিদ্ধা, উনানি গ্রুপ আছে, এবং যেগুলোকে আমরা জেনারেলি কোনো অ্যানিমেল বা হিউম্যান বিইং এর রোগের ডায়াগনোসিস পারপাসে আমরা ইউজ করি, পেটেন্ট ফর্মে আমি ইউজ করি। যাদের কিন্তু যেগুলো কিন্তু অবশ্যই কোনো একটা অথরাইজ বুকের মধ্যে বা ইন্ডিয়ান ফার্মাকারির মধ্যে যার কিন্তু ইয়ে মেনটেন থাকতে হবে। কিছু কিছু পেটেন্ট প্রোপ্রাইটারি মেডিসিন আছে যারা আমরা ইউজ করছি পারপাস, কিন্তু সেগুলোর কোনো অফিসিয়াল বুকে কিন্তু সেগুলোর কোনো নাম মেনশন করা থাকে না, অথচ সেগুলো মানে জেনারেল আমরা কোনো রোগের ট্রিটমেন্টের ক্ষেত্রে ইউজ করছি, কোনো অ্যানিমেল পারপাসের ক্ষেত্রে ইউজ করছি, সেগুলোকে পেটেন্ট অ্যান্ড প্রোপ্রাইটারি মেডিসিন বলা হয়। এই যে পেটেন্ট প্রোপ্রাইটারি মেডিসিনগুলোর মধ্যে সঠিক পরিমাণে লেভেল থাকতে হবে। এনি মিসব্র্যান্ডেড স্পুরিয়াস কসমেটিক্স যদি মিসব্র্যান্ডেড হয়, স্পুরিয়াস হয়, সেগুলোকে করা যাবে না। এনি ড্রাগ বাই মিনস স্টেটমেন্ট ডিজাইন ডিভাইস ক্লেম টু কিওর অর মাইগ্রেট এনি ড্রাগ। দেখা যাচ্ছে
কোনো একটা ড্রাগের লেভেলের মধ্যে লেখা আছে যে ড্রাগটা 100%, মানে যে সমস্ত রোগগুলো যেমন ডায়াবেটিস, ক্যান্সার, হার্ট ডিজিজ, এগুলো তো জীবনে কোনোদিন ভালো হয় না, কিউরেবল না, ওষুধ খেয়ে ঠিক হবে। তো সে এই সমস্ত রোগের ক্ষেত্রে এই ড্রাগটার মধ্যে এমন পাওয়ার আছে যে 100% মধ্যে ক্যান্সার ভালো করে দিতে পারে, খান খান আসুন, এরকম যদি কোনো রকম কোনো কিছু লেখা থাকে, সেই সমস্ত ড্রাগ কিন্তু ম্যানুফ্যাকচার, ইম্পোর্ট, সেল করা যাবে না। any drug in the contravention of the condition of the license, কোনো ড্রাগ আছে যাদের পার্টিকুলার লাইসেন্স নেই, আমি ম্যানুফ্যাকচারিং করছি তার নিজস্ব কোনো লাইসেন্স নেই, আমি ইম্পোর্ট করব, ইম্পোর্ট লাইসেন্স নেই, তাহলে কি করে হবে? সেই সমস্ত ড্রাগ কিন্তু ম্যানুফ্যাকচার করতে দেওয়া যাবে না ইন্ডাস্ট্রিকে, সেগুলো ইম্পোর্ট করতে দেওয়া যাবে না। এখানের মধ্যে অনেকগুলো পয়েন্ট আছে, একই রকম একই জিনিস বারবার গুলো দেওয়া আছে, এই পয়েন্টগুলোকে মোটামুটি করে নিও। যদি বলে যে কি কি প্রহিবিশন আছে কোনো ড্রাগ ইম্পোর্টের ক্ষেত্রে, ড্রাগ সেলের ক্ষেত্রে, ড্রাগ ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে, প্রত্যেকটা কিন্তু একই পয়েন্ট, যাই দিক না কেন প্রহিবিশন রিলেটেড যা কিছু পড়বে এই পয়েন্টগুলো সব কটাকে নামিয়ে দিবি। বুঝা গেল? হ্যাঁ বল। না না, এই যে হয়ে গেছে। আর ফাইন গুলো কে আছে শোন, এই ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্টের যে ফাইন গুলো মানে পেনাল্টিস, অফেন্স পেনাল্টিস, এগুলো মনে একটা ছকের আকারে যদি থাকে এগুলোকে আমি করে দেবো। তাহলে দুটো টপিক মনে করাবি আমাকে, এক রইলো ওফেন অ্যান্ড পেনাল্টিস মানে এর, 2 নম্বর হচ্ছে লেভেলিং, 3 নম্বর হচ্ছে শিডিউল। এই কটি জিনিস আমার বাকি রইলো, এইগুলো আমি ইউটিউবে ভিডিওর মাধ্যমে আপলোড করে দেবো। আমাকে জাস্ট একটু মনে করে দিই, যদি ভুলেও যায় আমাকে একটু আধটু করে বলে দিই দাদা এটা বাকি আছে বলে, ঠিক আছে? কি বলা বুঝলাম না।